আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আমাদের আজকে ইমেল অটোমেশনের ফাইনাল ক্লাসটা করব, যে ক্লাসে আমরা পুরো একটু অটোমেট করব সবকিছু। তো বিশেষ করে প্রথমত হচ্ছে আপনাদের আগে অ্যাসাইনমেন্ট আমি একটু দেখে নিই, যেখানে আপনাদের হচ্ছে জাপিয়ারের প্রোফাইল ক্রিয়েট করার কথা বলা হয়েছিল। সো আপনারা আশা করি সবাই প্রোফাইল ক্রিয়েট করছেন, যদিও বা দেখার কিছু নেই। তারপর আমি একটু জাস্ট দেখবো যে কয়জন আপনারা জমা দিলেন। তো তারপর হচ্ছে আমরা জাপিয়ারে ফুললি একটা অটোমেশনের আমরা মূলত হচ্ছে কাজ করবো। ওকে ওকে, ঠিক আছে। এখানে জেপিআর প্রোফাইল দেখার কিছু নেই, জাস্ট দেখবো সবকিছু ওকে আছে। ওকে, আবুল হোসেন বাবু আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন গতকালকে। আচ্ছা, এখানে ঠিক আছে, যেহেতু আপনি এই পেজে আছেন। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে done. ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাইয়া, এই এজেন্টটা দিয়ে কি আমরা কাজ করব নাকি আমরা এজেন্ট সেল করব? কেউ কিছু বলতেছে? জি ভাইয়া, আমি বলতেছিলাম সার্ভার। স্যার আসবে। আপনি কি দুটো ডিভাইসে আছেন? না ভাইয়া, আমি তো একটা ডিভাইসেই আছি। শোনা যাচ্ছে না আপনার? আচ্ছা ভাইয়া, ফ্যান চলতেছিল তো। আচ্ছা ভাইয়া, শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা আপনার ইকো হচ্ছে। আপনি কি দুইটা ডিভাইস আছেন কিনা? না ভাইয়া, দুইটা ডিভাইসে না তো, আমি একটা একটা ডিভাইসেই আছি। মানে শুনতেছি। আমি কথা বললে আমার সাউন্ডটা ব্যাক আসতেছে। এখন হচ্ছে ভাইয়া? এখন তো হচ্ছে না মনে হয়। এখন কি হচ্ছে? না, শোনা যাচ্ছে না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা? কি বললো আমি বুঝতে পারিনি, কেউ বুঝতে পারছেন? খুব ছোট শোনা যাচ্ছে ভাইয়া, খুব ছোট শোনা যাচ্ছে। আর আপনার কথাগুলি কি হচ্ছে? আপনারটা ইকো আসছে ভাইয়া, আপনারটা ইকো আসছে। এখন কি ইকো আসতেছে? এখন এখন ঠিক আছে ক্লিয়ার ভাইয়া, আসছে তো এখন ভাইয়া, ঠিক আছে। পুরো ক্লিয়ার। আচ্ছা, না যখন সারার ভাই আনমিউট করছিল তখন আসলে ইকো হচ্ছিল, সেটাই বলতেছিলাম আর কি। ঠিক আছে, মিউট রাখবেন, যদি কারো কোনো প্রশ্ন না থাকে মিউট রাখবেন প্লিজ। হ্যালো ভাইয়া, বলতেছিলাম জি, এবার ঠিক আছে। আমরা যে এআই এজেন্ট গুলো ক্রিয়েট করবো, এগুলো কি আমরা নিজেদের কাজের জন্য ব্যবহার ইউজ করব নাকি সেল করার জন্য? না, আমরা কিন্তু এখানে এআই এজেন্ট ক্রিয়েট করতেছি না।
কারণ এআই এজেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার পেইড ভার্সনে যেতে হবে, আপনাকে হোস্টিং নিতে হবে, আপনাকে এপিআই পারচেস করতে হবে, অনেক একটা লং প্রসেস এনএটিএন এর মাধ্যমে করতে হবে। আমরা এখানে অটোমেশন ক্রিয়েট করতেছি, ইমেল অটোমেশন আমরা করব শুধুমাত্র হচ্ছে ইমেল অটোমেশন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, জাস্ট এতটুকু। আচ্ছা ভাই, আপনার রিসেন্টলি আপনার লিঙ্কডইনে একটা ছবি শেয়ার করছেন, ওইখানে দেখলাম আপনি এআই এজেন্টটা লিখছেন আপনার একটা পোস্টে। তারপর হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখছেন। এগুলো তো এমনি আমাদেরকে দেখাইছিলেন, কিন্তু আমরা তো এগুলো নিয়ে তেমন একটা কাজ করি না। কিন্তু আপনি কি এগুলো নিয়ে কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি সেক্টরে যারা কাজ করে সেগুলোকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজে বলে, এগুলো আলাদা কোনো কিছু না। মানে আমরা যেগুলো ডেটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করি এগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। কিন্তু আপনি ক্লাসে যেটা বলেছিলেন আর কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কারো মেইলে রিপ্লাই করে দেওয়া বা ফোন কলে একটা কল সেন্টারের মতো করে কথা বলা। না, এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এইটা না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিছু ওই ক্লাসটার মধ্যে 8 নম্বর ক্লাস বা 9 নম্বর ছিল থিওরিটিক্যাল ক্লাস, আমি এগুলো বলছিলাম, ইমেলে রিপ্লাই দেওয়া, ফোন কলে রিপ্লাই দিয়ে এইটার ব্যাপারে আমি বলছিলাম। সো এগুলো চাইলে আপনারা করতে পারেন। এই কাজগুলো অনেক আগে করেছি, বাট এখন আমি আর করি না, কারণ হচ্ছে কি ইমেলে রিপ্লাই দিয়ে এটা একটা চ্যালেঞ্জের কাজ। কি কি চ্যালেঞ্জ হয় সেই বিষয়গুলো আমি সেই ক্লাসটিতে আলোচনা বলেছিলেন, করছি। জি বলেছিলেন না আপনি? আপনার ছবিতে এই লেখাগুলো দেখছিলাম, তো এই জন্য জিজ্ঞেস করতেছি আপনি আসলে এই কাজগুলো করেন কিনা। এআই এজেন্ট এটা এটা হচ্ছে আমাদের আলাদা সেক্টর নিয়ে কাজ করা হয়। মানে আমি না, আমাদের দেখা যাচ্ছে হচ্ছে এআই এজেন্ট যখন কারো কোনো সার্ভিস প্রয়োজন পড়ে আমি আরেকজনের মাধ্যমে কাজগুলো করে দিয়ে থাকি। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো ডেটা এন্ট্রি রিলেটেড যারা কাজ করে এদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই বলা হয়, বা যারা ডেটা এন্ট্রির জন্য হায়ার করে এদেরকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে আর কি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ওই গতকালকে আপনি এই ক্লাসে ইমরান ভাই যখন আহ, আপনাকে বলছিল উনি জিমেইল মানে উনি যখন বায়ারকে যখন বিজনেস ইমেল দিতে পারে না, উনার বায়ার আরেকজন ফ্রিল্যান্সারকে দিয়ে ইমেল কালেক্ট করে এবং সেগুলো জিমেইল আর হচ্ছে আউটলুক মেল হয়। আসলে ভাইয়া কখনো কি কোনো বায়ার এরকম মেল চাইতে পারে, আপনার পার্সোনাল মেল, জিমেইল বা আউটলুক বা এরকম কিছু? চাইতে পারে। রিসেন্টলি আমার আরেকটা ফাইবার প্রোফাইলে এইরকম ঘটনা ঘটছে। এটা হচ্ছে 3 থেকে 4 দিন আগের কথা। বায়ারকে আমি বিজনেস ইমেল দিচ্ছি, সে এটা নিবে না, সে আমাকে বলতেছে পার্সোনাল ইমেল দিতে হবে। পরবর্তীতে আমি বলছি পার্সোনাল ইমেল আমি বের করতে পারবো না, দেন আমি বাদ দিয়ে দিচ্ছি। চাইতে পারে। আচ্ছা, এটা কি ভাই ওরা আগে ক্লিয়ার করে না ওদের আসলে কি লাগবে, হ্যাঁ, বিজনেস মেল? ক্লিয়ার করে সমস্যা নেই, এগুলো ক্লিয়ার করতে পারে। তবে আপনার ইমরান ক্ষেত্রে কি ভাইয়ের যে বিষয়টা ছিল ওইটা কিন্তু পার্সোনাল ইমেলই চাই নাই, চাইছে ইমেল। এখন ওই যে সেলার কাজটা করে দিছে উনি হয়তো বা @gmail.com বা আউটলুক এগুলো বেশি বের করতে পারছে, এই আর কি। ওইটা বিজনেস ইমেলও দিছে, ওইটাও দিছে, দুইটাই দিছে। কিন্তু আমাকে যে বায়ার নক দিয়েছিল সে বলেই দিছে যে পার্সোনাল ইমেলে দিতে হবে। আচ্ছা এখন আচ্ছা আমি পার্সোনাল ইমেল বলতে হচ্ছে আমি ধরে নিছিলাম সবাই তো আসলে বিজনেস ইমেলই চাই, প্রথম দেখলাম আর কি কেউ @জিমেল চাচ্ছে। মানে এতদিন দেখেছি সবাই জিমেল চায় না, কারণ জিমেলের ইমেল গুলো মেক করে দিলে ওইটাই কিন্তু বাউন্স হয় না, চলে যায়, সেন্ড হয়, কারো না কারো দুনিয়াতে ওই ইমেল থাকবেই। সো ক্লায়েন্ট এতে রং জায়গায় মার্কেটিং হতে পারে, কিন্তু বিজনেস ইমেল গুলো মেক করা যায় না, সো এটা রাইট জায়গায় মার্কেটিং হয়। সো জানি না কেন উনি ওই ইমেল গুলো চাইছে। আচ্ছা ভাইয়া, তো আমরা কি এই মেইল গুলা খুঁজে নিতে পারবো যদি কখনো কোনো বায়ার যদি চাই? এই মেল গুলো শুধুমাত্র অ্যাভেলেবেল যদি আপনি পান, শুধুমাত্র পাবেন কিন্ডোতে। কিন্ডো পার্সোনাল ইমেল শো করে, তাছাড়া আর কেউ শো করে না। আচ্ছা, মানে লিঙ্কডইন প্রোফাইল থেকে সেম ভাবে ওইখান থেকে ওই পার্সোনাল মেইলটা নিতে হবে এরকম? লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে কিন্ডো এক্সটেনশন ব্যবহার করে পার্সোনাল ইমেল পাওয়া যায় মাঝে মাঝে ব্যক্তিদের। তো পার্সোনাল ইমেলের কাজ কেউ চাইবে না, শুধুমাত্র পার্সোনাল। আমার এই গত 9-10 বছরের ক্যারিয়ারে একজন বাইরে পার্সোনাল ইমেল চাইছে। তো বুঝতেই পারতেছেন রেশিওটা কিরকম। ওকে, এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। Okay.
ঠিক আছে। এরকম আসছে কেন? মেবি নেটওয়ার্কের ইস্যুর কারণে। ওকে, ফাইনালি করতে পারছেন, গ্রেট। বুঝছি ভাইয়া। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এটা কি মোবাইলে খুলছেন নাকি? জি ভাইয়া। মিউট করে দিলাম। ঠিক আছে, তো চলেন আমি কোন ইমেল দিয়ে যে খুলছিলাম ভুলেই গেছি। এটা দিয়ে আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। এবার ভাইয়া আমার এটা ওই ক্লিক করার সময় পেড ভার্সনে চলে গেছে, এটা কি কোনো সমস্যা হবে? 14.99। ওইটা পেড ভার্সনে যায় না, ট্রায়াল ভার্সনে আপনি নেবেন। সেটা সমস্যা নেই, 15 দিন পর অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। মানে বলতে যে ফ্রি ভার্সন নেন, নাহলে 14.99 মান্থলি ইউজ করতে হবে আপনাকে, এরকম একটা মেসেজ ছিল আর কি। জি, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো চলেন আমরা এখন একটি অটোমেশন তৈরি করব। অটোমেশনের ধরনটা কিরকম হবে আমি আপনাদেরকে জাস্ট একটু সামারি করে বলতেছি যে অটোমেশনটা আসলে কি ধরনের হতে যাচ্ছে। প্রথমত আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো একজন ইউজার সে কি করবে, একটি ফর্ম ফিল আপ করবে, ফর্ম সাবমিট করবে। একজন ইউজার ফর্ম সাবমিট করবে। যখন সে ফর্ম সাবমিটটা করবে, মানে ফর্ম বলতে হচ্ছে গুগল ফর্ম, গুগল ফর্মটা সাবমিট করবে। যখনই সাবমিট করবে তখন আপনার কি হবে, তখন মূলত হচ্ছে আপনার ওই রেজাল্টটা, ইউজারের রেজাল্টটা আপনার ডেটাবেজে, আপনার কি ডেটাবেজে আপডেট হবে। সেই ডেটাবেসটা মূলত হচ্ছে কি গুগল শিট। সেখান থেকে সেই ডেটাবেস থেকে ওই ইউজারের ইমেইলে পার্সোনালাইজড ইমেল করা হবে। যাবে অটোমেটিক। তার মানে কি, যখন ডেটাবেসে আপডেট হবে অটোমেটিকলি ওই ব্যক্তির কাছে একটি ইমেল চলে যায়, যে ইমেলটা আপনি তাকে দিতে চাচ্ছেন। এই কাজটা অনেক ক্লায়েন্ট আপনার হচ্ছে অনেক সময় ইমেল অটোমেশনের আপনি হচ্ছে ব্যক্তিদেরকে হায়ার করেন জাস্ট একটা কাজের জন্য, সিম্পল একটা কাজের জন্য। তো কাজটা করার জন্য প্রথমত কি লাগবে, আমাদের একটি গুগল ফর্ম লাগবে। ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে কি লাগবে, একটি গুগল ফর্ম লাগবে। সো গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ গুগল ফর্ম করব। দ্বিতীয়ত হচ্ছে গুগল ফর্মকে কানেক্ট করতে হবে কার সাথে, গুগল স্প্রেডশিটের সাথে। গুগল ফর্মকে কানেক্ট করতে হবে গুগল স্প্রেডশিটের সাথে। দেন আমরা হচ্ছে জ্যাপিয়ারের মাধ্যমে অটোমেশন মেক করব। চলেন দেখি এবার। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে হবে। সো গুগল ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে আপনি আপনার অ্যাপের আইকন থেকে, এই যে এখানে আইকন আছে জিমেইলে, যে জিমেইল দিয়ে তৈরি করতে চান সেই জিমেইলের এই ফর্মে চলে আসবেন। এই ফর্মে কি চলে আসবে,
এই ফর্মে আসার পর এখানে আপনি বিভিন্ন ধরনের ফর্ম আপনি কি পাবেন, বিভিন্ন ধরনের আপনি ফর্ম পাবেন যেগুলো আগে থেকে প্রিমেড করা আছে। টেমপ্লেটে ক্লিক করলে আরো টেমপ্লেট আসবে, অথবা আপনি ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিতে পারেন, যে ব্ল্যাঙ্ক ফর্মে আপনি এখানে কি যা খুশি আপনি এখানে কি রাখতে পারেন। লাইক হচ্ছে আপনি একটি সেমিনারের ব্যাপারে রেজিস্ট্রেশন করাবো, লাইভ সেমিনার। সো এখানে আমরা দিচ্ছি কি ডেটা এন্ট্রি অনলাইন লাইভ সেমিনার। আমরা ডেটা এন্ট্রি একটি অনলাইন লাইভ সেমিনার কি করব, সেখানে ডেসক্রিপশন থাকতে পারে সেমিনারের ব্যাপারে, সেমিনারে স্পিকার কে থাকবে, মানে একটা আপনি যদি ফর্মালি করেন সুন্দরভাবে আরো ডিটেইলস হবে। জাস্ট আমরা এখানে অত বিস্তারিততে যাব না, জাস্ট শর্টলি কি আমরা এখানে ডেসক্রিপশনে আমরা লিখতে পারবো যে বাংলায় লিখেন বা ইংলিশে লিখেন, সমস্যা নেই। ইউ উইল লার্ন অ্যাবাউট ডেটা এন্ট্রি উইথ ফ্রিল্যান্সিং ইন দিস সেমিনার at 10 PM দিয়ে দিলাম। তারপরে দেখেন এগুলোকে বিভিন্ন ভাবে কাজ করা যায়, বোল্ড করা যায়, এগুলো আবার কি ইটালিক করা যায়, আন্ডারলাইন দেওয়া যায়, বিভিন্ন ইফেক্ট এখানে আছে গুগল ফর্মে। সেই গুগল ফর্মে একটা নেম দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। এই নেমটি কিন্তু ইউজারের প্রোফাইলে শো করবে না, মানে ইউজার বলতে যারা ফর্মটা সাবমিট করবে তাদের ওইখানে কিন্তু এটা শো করবে না। এটা আপনার বোঝার সুবিধার্থে বা আপনার ক্ষেত্রে আপনি এখানে যা খুশি রাখতে পারেন। লাইক হচ্ছে এখানে আপনি দিয়ে দিলেন ডিটেনটি অনলাইন সেমিনার প্রগতি, এটি আপনি দিয়ে রাখবেন, যে কোনো নাম দিতে পারেন। সেখানে কি নিবেন, যারা সেমিনারে অংশগ্রহণ করতে চায়, যেমন হচ্ছে কি ফুল নেম, মানে যে ব্যক্তি সেমিনারে অংশগ্রহণ করতে চায় তার পুরো নাম। সো এখানে দেখেন কয়েকটা অপশন আছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপ ডাউন, ফাইল আপলোড, হ্যাঁ, লিনিয়ার স্কেল, রেটিং, বিভিন্ন ভাবে কি আপনার চেকবক্স, গ্রিড, বিভিন্ন ভাবে কি এখানে অপশন আছে, ডেট আছে, হ্যাঁ, এখানে টাইম আছে। সো আমরা এখানে শর্ট অ্যান্সার রাখবো, কারণ একদম কেউ তার নামটা জাস্ট লিখবে। রিকোয়ার্ড এটা আমরা দিয়ে রাখবো, রিকোয়ার্ড দিয়ে রাখলে কি হয়, জিনিসটা কি এটা ফিল আপ করতেই হবে, এটা কি ফিল আপ করতেই হবে, অপশনটা ম্যান্ডেটরি। তো এবার আমাদের দেখেন ফুল নেমটা আমরা দিয়ে দিলাম, এটা রিকোয়ার্ড দিয়ে দেব। তারপরে এখানে কি ডুপ্লিকেট কোশ্চেন, এই কোশ্চেনটাকে ডুপ্লিকেট করতে পারেন, হ্যাঁ, আমরা বা প্লাসে ক্লিক করে আমরা আরেকটা নতুন একটা প্রশ্ন এখানে কি অ্যাড করতে পারি। লাইক এবার হচ্ছে আমরা কি দিব, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা নিয়ে, আমরা ফোন নাম্বার, আগে ইমেলটা নিয়ে আসি, ইমেল অ্যাড্রেস, এটাও শর্ট অ্যান্সার রিকোয়ার্ড থাকবে। তারপর প্লাসে ক্লিক করলাম, ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটা শর্ট অ্যান্সার থাকবে। সো প্লাসে ক্লিক করলাম, এখানে দিলাম জাস্ট হচ্ছে ডু ইউ হ্যাভ ল্যাপটপ অর কম্পিউটার, যে আপনার কি ল্যাপটপ আর কম্পিউটার আছে কিনা, এটা মাল্টিপল চয়েস আকারে রাখলাম। সো অপশন 1 এ দিলাম ইয়েস, অপশন 2 তে দিলাম ইয়েস, অপশন 2 তে দিলাম নো। ওকে, এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা দিলাম, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার আপকামিং সেমিনার, কোনো প্রশ্ন আছে কিনা। এটা কি শর্ট অ্যান্সার থাকতে পারে বা প্যারাগ্রাফ, ওরা বুঝতে পারে কোনটার ক্ষেত্রে কে ধরনের সেকশন হলে ভালো হয়, সেই জন্য তারা প্যারাগ্রাফ দিচ্ছে। অনেকের অনেক বড় প্রশ্ন থাকতে পারে, এটা রিকোয়ার্ড দিলাম না। রিকোয়ার্ড মানে কি, দেখেন যেগুলো রিকোয়ার্ড থাকবে এগুলো স্টার মার্ক থাকবে, এটা আমি রিকোয়ার্ড দেওয়া হয় না, এটা রিকোয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, যেগুলো রিকোয়ার্ড থাকবে সেগুলো কি হয়ে যাবে, স্টার মার্ক হয়ে যাবে। এই দেখেন স্টার মার্ক হয়ে যাচ্ছে ফোন নাম্বার, সো এটা রিকোয়ার্ড দিলাম না, দেখেন এটা কিন্তু স্টার মার্ক হয়নি। প্রথমে এখানে ফর্মটা ক্রিয়েট করা আমাদের কি ডান। এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? নেই?
আচ্ছা, এবার আসেন এই ফর্মটার কিছু এক্সট্রা কাজ আছে। তো এখানে রেসপন্সেস একটা সেকশন আছে, যারা রেসপন্স করবে তাদের রেসপন্স গুলো এখানে দেখাবে। তো আমরা এখানে কি বলছিলাম যে গুগল ফর্মটাকে গুগল স্প্রেডশিটের সাথে কি করবো আমরা কানেক্ট করব। এখানে লেখা আছে দেখেন লিঙ্ক টু শিট। তো আমরা এখানে লিঙ্ক টু শিটে ক্লিক করব। লিঙ্ক টু শিটে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এইটা এই নামে একটা স্প্রেডশিট আমরা তৈরি করব, যেখানে এটা লিঙ্ক হয়ে যাবে অটোমেটিকলি। অথবা আপনার কি সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট, কোনো আপনার যদি আগে থেকে কোনো সিলেক্টেড থাকে বা আপনি কোনো একটা আগে থেকে স্প্রেডশিট তৈরি করা আছে সেটাতে আপনি ডেটাগুলো রাখতে চাচ্ছেন, তাহলে সেটা আপনি কি করতে পারেন সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট এটাতে দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। আমাদের স্প্রেডশিটটা কি ক্রিয়েট হয়ে গেল, এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার দেখেন আমরা এখানে সেটিং থেকে এই যে রেসপন্সেস এটাতে ক্লিক করে ডু নট কালেক্ট এটাকে দিয়ে দেবো ভেরিফাইড। সো আমরা কি ইমেলটা ভেরিফাইড ইমেল আমাদের কালেক্ট করবো। এই অপশনটা দেওয়ার মানেটা হচ্ছে যে আপনি যদি এটা না দেন অনেক ইউজারের কাছে গুগল ফর্মটা যাবে যাদের ইমেল অ্যাকাউন্ট সাইন ইন না করা থাকলেও তারা সাবমিট করতে পারবে। ইমেল অ্যাকাউন্ট সাইন ইন না করা থাকলেও কি তারা গুগল ফর্ম সাবমিট করতে পারবে ম্যানুয়ালি তাদের ইমেলটা দিয়ে। আর যদি আমরা ভেরিফাইডটা দিয়ে রাখি, তাহলে কি হবে তাদের ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করে দেন হচ্ছে কি আপনার ফর্মটা সাবমিট, তখন তার ওই ইমেল অ্যাকাউন্টটা আমাদের ডেটাবেজে চলে আসবে। এই যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস নামে আরেকটা কলাম এখানে নতুন করে চলে আসছে, স্যার এই যে লাস্টের দিকে। তার মানে কি তার ভেরিফাইড ইমেলটা এখানে চলে আসবে। সো এটা আমাদের জন্য ভালো। তো এবার আমরা এখান থেকে দিয়ে রাখলাম পাবলিশ দিয়ে রাখবো, তারপর এখানে কি পাবলিশ করব, তারপর আপনি লিঙ্ক শর্ট করতে পারেন অথবা ফুল লিঙ্কে দিলে কোনো সমস্যা নেই। আমরা এইটাকে অন্য কোনো একটা ট্যাবে ওপেন করে রাখি। ফর্মটা আমরা আরেকটা গুগল ফর্মে আমরা কি মানে আরেকটা ব্রাউজারে ওপেন করে রাখছি। এখানে দেখেন কিন্তু এই ফর্মের নেমটা দেখাচ্ছে না, জাস্ট ফর্মটা দেখাচ্ছে। এই যে এটা, এই যে ইমেল, এইটা টিক মার্ক দিতে হবে, তারপর গিয়ে আপনি এই ফর্মটা সাবমিট করতে পারেন। তা না হলে কিন্তু সাবমিট করা যাবে না। আমাদের অনেক সময় মোবাইলে কোন একটা ফর্ম সাবমিট করতে গেলে লেখা আসে প্রবেশ করুন, অথবা বাংলায় লেখা থাকে সাইন ইন করুন। সো এইটাই মূলত হচ্ছে এই অপশনটার কারণে এটা আসে। সো এর মানে কিন্তু এই নয় যে সে তার আপনার ইমেলের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এটার মানে এটা হচ্ছে যে আপনি ইমেলটা লগ ইন করে দেন হচ্ছে এখানে কি জানা, এইটার মানেটা হচ্ছে এটা। তো এবার আসেন এখানে আরো কিছু কাজ তো ডেফিনেটলি আমাদের রয়েছে, আমরা লিঙ্ক করছি। এবার এই ফর্মটাকে আমরা জ্যাপিয়ারে নিয়ে আসবো, ট্রিগার সেট করব, অ্যাকশন ক্রিয়েট করব, দেন গিয়ে মূলত হচ্ছে কি আমরা অটোমেশন করব, মানে দেন কি একটা অটোমেশন হবে। তো এখানে প্লাস আইকন আছে, ক্রিয়েট লিঙ্ক আছে, এখানে ক্লিক করব, জ্যাপে ক্লিক করব। পেজটা আমাদের কি চলে আসে। ওকে, তো এখানে একটা নেম দিতে পারি, রিনেম করে আমরা কি এখানে কি একটা নেম দিতে পারি। লাইক হচ্ছে এখানে দিলাম হচ্ছে ব্যাস 16 অটোমেশন ক্লাস দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন দেখেন এই যে ট্রিগারে ক্লিক করব, ট্রিগারে ক্লিক করার পর প্রথমত হচ্ছে এই গুগল ফর্মটাকে আমরা কি করবো এটার সাথে কানেক্ট করাবো। সো এখানে লিখবো হচ্ছে গুগল ফর্ম, যে গুগল ফর্ম থেকে ডেটাটা সে নিয়ে আসবে। সো এখানে অ্যাপ আমরা সার্চ করতেছি, এখানে দেখেন অনেক অ্যাপ আছে, এখানে অনেক অ্যাপ আছে। সো এখান থেকে মূলত হচ্ছে কি আমরা যে গুগল ফর্ম অ্যাপটা আমরা নিব, অথবা এখানে লিখে সার্চ করলে 9000-এর মতো অ্যাপ আছে। দেখেন গুগল ফর্ম লিখে সার্চ করলে আমাদের এটা চলে আসবে।
সো গুগল ফর্মটা চলে আসলো, গুগল ফর্মটা আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে। কি করতে হবে, সেট আপ করতে হবে। সো গুগল ফর্মটা আমরা এখানে দিলাম, সিলেক্ট করলাম। অ্যাপটা কি, গুগল ফর্ম। যদি আপনি ভুল কোনো কিছু সিলেক্ট করেন এখান থেকে সেই অ্যাপটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমাদের অ্যাপটা থাকবে কি, গুগল ফর্ম। ট্রিগার ইভেন্ট, ট্রিগার ইভেন্ট কি, নিউ ফর্ম রেসপন্স। যখন কেউ নতুন রেসপন্স করবে তখন মূলত হচ্ছে কি আপনার ইমেলটা ওই ইমেলটা মানে সেন্ড হবে। আর যদি আপনি নিচেরটা দেন, নিউ অর আপডেটেড ফর্ম রেসপন্স, যখন কেউ আপনার নতুন রেসপন্স আসবে গুগল ফর্মের মাধ্যমে, তারটাও যাবে, মানে তারটা অটোমেটিকলি মেল যাবে। আবার কেউ যদি আপডেট করে, ইমেলটা আপডেট করে, মানে ওই গুগল ফর্ম কিন্তু আপডেট করা যায়। মনে ধরেন কেউ সাবমিট করলো কি, যে তার আমরা এখানে কি ফর্মের অপশন দিছি, এখানে দিছি, এগুলো সব দিছি। এখানে সে প্রথমে সিলেক্ট করে দিছি কি, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ অর কম্পিউটার, ইয়েস দিছে, ইয়েস দিয়ে সে সাবমিট করতেছে। পরবর্তীতে সে খেয়াল করলো আমি তো ইয়েস দিছি, আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নাই। সো এখানে কি দেওয়া যায়, এডিট রেসপন্স দেওয়া যায়, মানে আপনি আপনার যে ফর্মটা সাবমিট করছেন সেটা রেসপন্সটা আপনি এডিট করবেন। যদি এডিট করতে চান আবার এডিট করে আবার এগেন সাবমিট করা যায়। তো যদি কেউ এগেন এডিট করে সাবমিট করে তখন তার মেইলটা আবার রিপ্লাই হবে কিনা, এইটার ক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি চান অলওয়েজ নিউ রেসপন্স, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তখন কি আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। আমরা কি দুইটার অপশনের পার্থক্যটা বুঝতে পারছি? এখানে যে আমি এই যে দুইটা অপশনের কথা যে বললাম, এটার অপশন পার্থক্যটা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখেন এখানে অ্যাকাউন্ট আমার এখানে সাইন ইন আগে থেকে করা আছে, এর জন্য এখানে কি ইমেলটা সিলেক্টেড আছে। আপনাদের এখানে লেখা আসতে পারে অ্যাজ এ ফার্স্ট টাইম সাইন ইন করতে, বলতে পারে সাইন ইন। সো সাইন ইনে ক্লিক করে আপনার এই ইমেলটা, যে ইমেল দিয়ে কাজ করতেছেন সেই ইমেলটা সিলেক্ট করে দিবেন। সেই ইমেলটা কি করবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সময় কিছু পারমিশন চাইতে পারে, সো সেগুলো অ্যালাউ করে দিতে হবে। ওকে, তারপরে এখান থেকে দেখেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো দেন হচ্ছে কনফিগার করতে হবে। সো ফর্মটা আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা কোন ফর্ম দিতে চাই, সো ফর্মটা দেওয়ার পর এখানে দুইটা ফর্ম আছে। আমার গুগল ফর্মে যদি আরো ফর্ম থাকে এখানে দেখাবে, বাট রিসেন্ট যেটা করছে সেটা সবার উপরে দেখাবে, যেমন এইটাই মাত্র করছে। তো এই ফর্মটা আমরা কি করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম, প্রথম অপশনে টিক মার্ক চলে আসছে, দ্বিতীয় অপশনেও টিক মার্ক চলে আসছে। সবকিছু কমপ্লিট হওয়ার পর এখানে একটা টিক মার্ক আসবে। সো কন্টিনিউতে ক্লিক করব। তারপর টেস্ট, এখানে আমাদের কি ইমেলটা সিলেক্ট করা আছে। আপনাদের মেবি এখানে সাইন ইন যদি করতে না, এখানে সাইন ইন করতে বলবে না, এখানে এভাবেই থাকবে। তো টেস্ট ট্রিগারে ক্লিক করলে এখানে দেখেন টেস্টিং হচ্ছে, এখানে টিক মার্ক চলে আসছে। সো আমরা এখানে কি কন্টিনিউ সিলেক্টেড রেকর্ডে ক্লিক করব। এই যে ফ্রম রেসপন্স এটা। তো আমাদের এখানে দেখেন আমাদের এখানে মোটামুটি ডান। কন্টিনিউ সিলেক্টেড ইভেন্টে দেওয়ার পর আমরা এখানে বাইরে ক্লিক করি, এই যে দেখেন এখানে টিক মার্ক চলে আসছে, মানে অ্যাকশনে চলে গেছে অটোমেটিকলি। সো আমরা আগে টিক মার্কটা দেখি, এখানে দেখেন পুরো সেটআপ ডান, টেস্ট অপশনটা হয়ে গেছে। সো এবার হচ্ছে অ্যাকশনে আমরা ক্লিক করব। অ্যাকশনটা কি হবে, যখন কেউ গুগল ফর্মটা সাবমিট করবে তার ফর্মে কি হবে, অটোমেটিকলি একটা মেইল যাবে। সো তার মানে এবার আমরা জিমেইল আনবো, এই যে জিমেইল, জিমেইলটা সিলেক্ট করলাম। অ্যাকশন ইভেন্টে ক্লিক করব। এখানে কি দিব, সেন্ড ইমেল। সেন্ড ইমেল লিখে সার্চ করি, এই যে সেন্ড ইমেল। তো সেন্ড ইমেইলে আমরা ক্লিক করলাম। এখানেও আপনাদের এগেইন ইমেলটা সিলেক্ট করতে বলবে, মানে সাইন ইন করতে বলবে অ্যাজ এ ফার্স্ট টাইম, একবারের জন্য। তো আপনাদের ইমেলটা দিয়ে আপনারা কি করবেন, এখানে সাইন ইন করবেন। তো এখানে সাইন ইন করে দিবেন। সাইন ইন করে দেওয়ার পর দেন এখানে যখন আপনি কন্টিনিউ দিবেন, পরবর্তী অপশন হচ্ছে টু আসবে, মানে আপনি কাকে ইমেল পাঠাবেন। তো আমরা যাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা আমাদের আসবে সেই ইমেলটাতেই কি আমরা ইমেল পাঠাবো। সো টুতে ক্লিক, এখানে ক্লাসে ক্লিক করব। সেখানে যে রেসপন্ডেড ইমেল এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব। রেসপন্ডেড ইমেল এই অপশনটা কি করব, আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেব। তারপরে দেখেন এখানে কি আছে,
আচ্ছা এটা একটু কেটে দিয়ে আরেকবার দিই, এখানে প্লাসে ক্লিক করবো, রেসপন্ডেড ইমেল। ওকে, এখানে দেখেন আছে কি, আচ্ছা সিসি বিসিসি, কার্বন কপি, বিসিসি ব্লাইন্ড কার্বন কপি। সো এই সিসি এবং বিসিসির ব্যাপারে আপনারা জানেন, যারা ইমেল কমিউনিকেশন করেন বা জানেন এটা কি। সো এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, তারপরে বলে দিই, যখন আপনি সিসিতে আপনারা যখন কম্পোজ করেন, যখন আপনি সিসিতে কারো ইমেল রাখবেন, তখন ওই ইমেল যতগুলো ইমেল রাখবেন সবাই দেখতে পাবে আপনি কাকে কাকে ইমেল দিচ্ছেন। আর বিসিসিতে দিলে কি হবে, কেউ দেখতে পাবে না, মানে যার চারটা সেই দেখতে পাবে যে তার কাছে শুধুমাত্র ইমেলটা আসছে। তো এটা আমাদের দরকার নেই, কারণ আমরা তো এখানে পার্সোনালাইজড ইমেল করবো, সেখানে সিসি বিসিসির অপশনেই দরকার নাই। ফ্রম, সেখানে কোথায় থেকে যাবে, এই ইমেল থেকে যাবে, তাই না? এই ইমেল থেকে আপনার কি ইমেলটা যাবে। তো আমরা এখানে এই ইমেলটা সিলেক্ট করে দেব। তারপর কি ফ্রম নেম, এখানে আপনি মানে কোন প্রতিষ্ঠানের নাম, বা আপনি যদি নেম দিতে চান আপনার নেম দিতে পারেন, বা আপনি এখানে কোনো প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। লাইক হচ্ছে আমরা এখানে প্রগতি আইটি লিখে দিলাম। তারপর দেখেন এখানে রিপ্লাই টু লাগবে না, রিপ্লাই টু লাগবে না, সাবজেক্ট আপনি দিতে পারেন। সাবজেক্টে কি, এখানে একটা সাবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন, লাইক হচ্ছে ইয়োর আচ্ছা এখানে জাস্ট লিখি থ্যাঙ্কস ফর সাবমিটেড। না, এখানে আমরা যেহেতু সেমিনারের জন্য এটা জাস্ট ইমেলের সাবজেক্ট হলো আর কি, বাই প্রগতি আইটি দিয়ে দেবো। তারপরে বডি টাইপ প্লেন টেক্সটই থাকবে, এখানে এইচটিএমএল দিলে ডাইনামিক হয়, বাট এইচটিএমএল আমরা যাব না, প্লেন টেক্সট আমরা দিয়ে রাখলাম। তারপরে বডিতে আপনি মূলত হচ্ছে কি, এখানে জাস্ট হচ্ছে কি একটা সুন্দর করে একটা আপনি কি মেসেজ টেমপ্লেট আপনি সাজাবেন। লাইক হচ্ছে এখানে আমরা যেহেতু পার্সোনালাইজ কথাটা মেনশন করছি, সো অবশ্যই নাম ধরে ধরে মেনশন করে করে কি এখানে ইমেল যাবে। সো এখানে লিখলাম হচ্ছে হ্যালো, ব্যক্তির নাম, তাই না? সো প্লাসে ক্লিক করব। সো এখানে প্লাসে ক্লিক করার পর এখানে আমরা দিয়ে দিব ফুল নেম। কোথায়, এই যে ফুল নেম আছে। সো ফুল নেমটা আমরা এখানে কি দিয়ে সিলেক্ট করে দিলাম, তার ফুল নেম। আর তারপরে দেখেন আমরা নিচের দিকে লিখতেছি থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইন আওয়ার সেমিনার, ইউ প্লিজ জয়েন দিস সেমিনার via online Google Meet link. সো তারপর লিংকটা দিয়ে দিব, এই আর কি। থ্যাঙ্কস, জাস্ট আমি এটা ডেমো লিখলাম। আর আপনারা কি আরো সুন্দর করে লিখতে পারেন, থ্যাঙ্কস প্রগতি। ওকে, ডান। যদি কোনো সিগনেচার ক্রিয়েট করতে চান, মানে একটা সিগনেচার দিয়ে রাখতে চান, সো দিতে পারেন। আমাদের অলরেডি সিগনেচার যেটা তৈরি করা আছে, যদি এরকম কোনো কিছু থাকে সে এখান থেকে অটোমেটিকলি নিয়ে নেবে, আমাদের সিগনেচার লাগবে না, সিগনেচার ডিলিমিটার এটাও লাগবে না, লেবেল বক্স লাগবে না, অ্যাটাচড যদি কোনো কিছু অ্যাটাচড দিতে। সিগনেচার মানে ভাইয়া, সিগনেচার মানে হচ্ছে যে আমরা যখন একটা ইমেল করি, যদি বা গ্লোবাল ক্লায়েন্টের ক্লাসে সিগনেচার ক্রিয়েট করা আপনাদেরকে দেখাবো আমি। লাইক হচ্ছে এখান থেকে কম্পোজে যাই, এই যে এটাকে ইমেল সিগনেচার বলা হয়। সেটা অটোমেটিক্যালি আপনার মেইলে আছে। হ্যাঁ ভাইয়া, দেখছিলাম এটা। যে এটা আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো, মানে শেখাবো সামনের দিকে। ওকে ভাই। তো এখান থেকে তারপর গেল অ্যাটাচমেন্ট বলতে ওই ইমেইলে কোনো অ্যাটাচমেন্ট দিবেন কিনা, লাইক হচ্ছে একটা ইনভিটেশন একটা আপনার ডিজাইন করাইছেন গ্রাফিক ডিজাইনার, সেই ইনভিটেশনের ওই ইমেজটা
আপনি এখানে কি করতে পারেন, প্লাসে ক্লিক করে, বা আপনি এখানে হচ্ছে মূলত হচ্ছে কোন একটা ইউআরএল এখানে দিয়ে দিতে পারেন, মানে ইমেজের অ্যাটাচমেন্ট। আমাদের এই ইনভাইটেশন এটা কি লাগবে না। এখান থেকে আসি নিচের দিকে ট্রু ফলস, এটা লাগবে না, কন্টিনিউতে ক্লিক করি। এবার হচ্ছে কি আমরা টেস্ট সেটআপে দিব। ওকে, এটাতেও টিক মার্ক চলে আসছে। এবার আমরা পাবলিশে পাবো। ডান, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন এটা কাজ কিভাবে করে চলেন দেখি। সো এই হচ্ছে সেই ফর্ম। এই ফর্মটা একজন ইউজার কি করবে, সাবমিট। লাইক হচ্ছে ফুল নেম দিয়ে দিলাম এখানে, রানা আহমেদ। ইমেল অ্যাড্রেস আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ফোন নাম্বার আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেন। তারপরে কি এখানে দিয়ে দেন ইয়েস, কোনো কোশ্চেন থাকলে নো, কোনো কোশ্চেন নাই, সো সাবমিট করে দিলাম। এই যে সাবমিট অ্যানাদার রেসপন্স, এখানে ক্লিক করে এটা এডিট করা যায়। তো সাবমিট করার পর আমাদের কি করতে হবে, মানে সাবমিট করার পর ইউজারের তো কাজ শেষ। সো ইউজার কি পাবে, একটা কনফার্মেশন, একটা ইমেল পাবে। একটা কি পাবে, কনফার্মেশন, একটা ইমেল পাবে, সেটা অটোমেটিক। সো সে অটোমেটিকলি আমাদের দেখেন এখানে ডেটাবেসে কিন্তু একটা কি রেসপন্স চলে আসছে, ডেটাবেসে একটা রেসপন্স চলে আসছে যে এই ব্যক্তি কি সাবমিট করছে। ওকে, এখন দেখেন এই যে ইমেলটা কিন্তু চলে আসছে, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন আর আপকামিং সেমিনার বাই প্রভিডেন্ট। তো এই হচ্ছে, এটা হচ্ছে অটোমেশন। এটাকে বলা হয় আমাদের ইমেল অটোমেশন। যে ইমেল অটোমেশনটা আমরা জ্যাপিয়ার এর মাধ্যমে ক্রিয়েট। জ্যাপিয়ারে যদি একটু আসি, তারপরে এখান থেকে আমরা যদি হোমে যাই, তারপরে এখান থেকে যদি আমরা জ্যাপ হিস্ট্রিতে যাই, আমাদের এই যে দেখেন একটা জ্যাপ এখানে কি সাকসেসফুলি রয়েছে। আমরা যদি এখান থেকে ক্লিক করে মোরে ক্লিক করি, মোরে ক্লিক করার পর না, এখানে মোরে না, 1 মিনিট, অ্যাসেটে কি আছে, অ্যাসেটের মধ্যে জ্যাপ, হ্যাঁ জ্যাপ, এটা আমাদের যতগুলো জ্যাপ ক্রিয়েট করা হয়েছে এই ইমেল দিয়ে সেই জ্যাপের লিস্ট গুলোকে এখানে দেখাবে। তো আপনি চাইলে মানে কোন একটা জ্যাপ আপনি তো এটা সবসময় রাখতে চাচ্ছেন, আপনার সেমিনার শেষ আপনি সেটা অফ করে দিতে চাচ্ছেন, তাহলে সেটা কি থাকবে, অফ থাকবে, বন্ধ থাকবে। তখন আপনি এখান থেকে দেখেন অপশনটা রয়েছে, এখানে ক্লিক করেন, আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন, মুভ টু ফোল্ডার করতে পারেন, ডিলিট করতে পারেন, হ্যাঁ, চেঞ্জ ওনার করতে পারেন, কাউকে অন্যজনকে এটার ওনারশিপ দিয়ে দিতে পারেন, বা এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এটার অন্য ফোল্ডারে নিতে পারি। মানে এখান থেকে আমাদের অপশনটা বেসিক্যালি এই পাশে আসি, এই যে স্ট্যাটাসটা জ্যাপ ইজ অন আছে, সেখানে ক্লিক করলে এটা বন্ধ থাকে। বন্ধ থাকা মানে হচ্ছে কি, এটা কেউ ফর্ম সাবমিট করতে পারবে, সমস্যা নেই, কিন্তু সে অটোমেটিকলি কি মেইল পাবে না, সে অটোমেটিকলি কি মেইল পাবে না। যখন এটা আমরা অন করে দিব তখন কি সে অটোমেটিকলি এটার এগেইনস্টে আবার কাজটা শুরু হবে, মেইল পাবে। আচ্ছা ভাই, রেসপন্সটা কি চেঞ্জ করা যাবে? এই যে এখান থেকে যে রেসপন্সটা যেটা হ্যাঁ, না এটা সাবমিট, আমরা যেটা মেইল করব, মানে জেপিআর যেটা মেইল করবে আর কি, মেইলটা মনে করেন যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় বা আপনি এডিট করবেন, বুঝতে পারছি, আপনার জ্যাপটাকে আপনি এডিট করবেন, তাই তো? জি জি এখানে হচ্ছে এটাতে আমরা এডিট যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জ্যাপটাতে ক্লিক করতে হবে, তারপরে জিমেইলে চলে আসবে, এই যে এখানে এডিট অপশনটা আছে, এডিট অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে আপনার আবার এগেইন কনফিগার করতে পারবেন। সো এই যে আপনার মেল বডিটা, এই মেল বডিটা আপনি চেঞ্জ করবেন। আচ্ছা, পার্সোনালাইজ বলছিলাম, নেম কি আসছিল, হ্যাঁ হ্যালো আমেরিকা, ঠিক আছে। সো এখান থেকে আপনি চেঞ্জ করবেন, এগেইন আপনি ফর্মটাও চেঞ্জ করতে পারবেন,
অন্য কোনো ফর্ম থেকে আপনি নিতে চান কিনা সেটা আপনি নিতে পারেন। আচ্ছা ভাইয়া, জিনিসটা তো বুঝলাম, মানে এটা তো আসলে আমরা অনলাইন অনেক ফর্ম সাবমিট করছি, কিন্তু আসলে আমরা এই কাজটা কেন শিখতেছি ভাই, এটা একটু বলবেন? যদি কোনো ক্লায়েন্ট, আমরা ইমেল অটোমেশনের গিগ দিতে পারি ফাইবারে। সো যখন অনেক ক্লায়েন্ট আছে যারা ইমেল অটোমেশন এইভাবে সেট করাতে চায় ই কমার্স সাইটের ক্ষেত্রে, বা তার কোনো আপকামিং কোনো একটা প্রজেক্ট সামনে আসবে, সো সে সে আসলে চাচ্ছে না ওই ম্যানুয়াল। কত ক্লাসে আমরা এটার বেনিফিট গুলো বলছি যে কেন এটা আমাদের প্রয়োজন। যেমন হচ্ছে এইটা যদি আপনি না করতেন, এই অটোমেশনটা না করতেন, ধরেন এই সেমিনারের কথা আপনি চিন্তা করেন, আপনি এটা জানতেনও না, আপনার মাথায় শুধু নলেজ এতটুকুই আছে, কেউ একজন গুগল ফর্ম ফিল আপ করবে, ওই রেসপন্সটা গুগল শিটে আসবে, তারপরে একটা সময় গিয়ে ওই ইমেল গুলোকে আমি একটা করে ইমেল করব। তো আপনি ম্যানুয়ালি যখন একটা করে ইমেল করবেন, তো এটা তো অনেকটা লেন্দি সময় আপনার টাইম নষ্ট করবে। সো ওই একটা করে ইমেল করা বাঁচার জন্য এই অটোমেশনটা দেখেন, আপনি একজন ইউজার যখন ফর্ম সাবমিট করে, তারপরে তখন সে কিন্তু অ্যাক্টিভ ইনস্ট্যান্ট। সো যদি সে ইনস্ট্যান্ট রিপ্লাইটা পায়, এতে করে কি আপনার বিজনেস গ্রোথ হচ্ছে, এনগেজমেন্টটা বাড়ছে। কিন্তু কেউ একজন ফর্ম সাবমিট করছে, সেটা রিপ্লাই আপনি দিচ্ছেন সারাদিন পর গিয়ে একটা সময় গিয়ে রিপ্লাই দিচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু এনগেজমেন্টের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তো ক্লায়েন্ট অনেক সময় ক্লায়েন্টরা এই সেটআপটাও চায়। বা আপনি লাইক হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগের মধ্যে আপনি সার্ভিসের জায়গায় আপনি এখানে একটা সার্ভিস অ্যাড করতে পারেন, ইমেল অটোমেশন ক্রিয়েট। সো এটাও কিন্তু তখন কাজ করে। এইটা দেখেন আমাদের গুগল ফর্মে কিন্তু বাই ডিফল্ট আপনার রেসপন্সের একটা অপশন আছে, মানে এখানে কিন্তু রেসপন্স করা যায়, মানে একটা ইমেল আই থিঙ্ক এডিট করে লেখা যায়। বাট এটা কিন্তু আপনার অতটা, এই যে হ্যাঁ, এই যে কনফার্মেশন মেসেজ, মানে এটাকে এডিট করা, বাট কিছু লিমিটেশন আছে। থ্যাঙ্কস, এখানে যেমন হচ্ছে কি, যখন কেউ ইমেল সাবমিট করছে, যখন এটা সাবমিট করছে তখন তার কি লেখা আসছিল, থ্যাঙ্কস ফর সাবমিটিং, বা এই টাইপের কিছু লেখা আসছে। হ্যাঁ, কিন্তু এটাকে আপনার ওই ফর্মের জায়গায় আপনার কি এডিট করা যায়, যে আপনি আদার্স কোনো লিখে দিতে পারেন। কিন্তু বড় যদি কোনো মেসেজ হয়, তখন কিন্তু এটা এখানে কিন্তু হয় না। আর ফর্মের ওই জায়গাটার চেয়ে কোন একটা ইমেলের মধ্যে আসলে ওইটার কিন্তু কি আপনার ভ্যালিডিটিটা বেশি ভালো থাকে, কারণ তার ইমেলে আসতেছে, এটা একটা প্রুফ হিসেবে, ডকুমেন্ট হিসেবে থেকে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, বলছিলাম যে আমি যেটা মনে করতাম আর কি, ইমেল অটোমেশন মানে কেউ একজন মেসেজ করবে, তারপর তার মেসেজ রিপ্লাইটা অটোমেটিক চলে যাবে, এরকম আমি ফাইবারে দেখছিলাম। ক্লায়েন্ট মেসেজ করলে রিপ্লাইটা অটোমেটিক যায়। এটা তো হচ্ছে ভাইয়া মানে গুগল ফর্ম ইমেল অটোমেশন, এটার নাম কি এরকম? না, এটা ইমেল অটোমেশন, এটা গুগল ফর্ম ইমেল অটোমেশন, এটাকে বলা ইমেল অটোমেশন। আর আপনি যেটা বলতেছেন আরেকবার বলেন, কেউ মেসেজ গুলো অটোমেটিকলি যায় বলতে যেটার কথা হ্যাঁ, বলতেছেন, ওটা তো এআই হ্যাঁ, এজেন্ট। এআই মানে কোনো এজেন্ট। পেজে বা ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিচ্ছে, সেই মেসেজটার রিপ্লাই অটোমেটিকলি যাচ্ছে, ওইটা মূলত চ্যাটবট ক্রিয়েট করা বলে বা এআই এজেন্ট বলে। এটা ভাই আমি ফাইবারে দেখছিলাম, মানে কোনো ক্লায়েন্ট হ্যাঁ, মেসেজ দিচ্ছে, এটা অটোমেটিক রিপ্লাই হয়ে যাচ্ছে ওর তরফ থেকে। বা ফাইবারে তো বাই ডিফল্ট আপনার কিছু মেসেজের অটোমেশন তো থাকেই, মানে বলা যায় মানে অটোমেটিকলি একটা রিপ্লাই যাবে, সেটা ভিন্ন। কিন্তু কাউকে সার্ভিস দেয়, মানে কোন একটা কোম্পানির হয়ে আপনি কাজ করবেন, লাইক হচ্ছে একটা ই কমার্সের একটা কোম্পানি, সে আপনাকে বললো যে আমাদের হচ্ছে এই রেগুলার এই ধরনের মেসেজ গুলো আসলে একজন মানুষকে ওই মেসেজ গুলো দেওয়াটা অনেকটা টাফ, সো আমাকে একটা এআই এজেন্ট তৈরি করে দেন যেগুলো অটোমেটিকলি রিপ্লাই যাবে। কেউ যদি আপনার এই ধরনের সার্ভিস নিতে চায়, তখন এআই এজেন্ট তৈরি করতে হবে। তখন আসবে আপনার পেইডের অনেকগুলো বিষয়, এনএটের একটা হোস্টিং প্যানেল কিনতে হবে, মানে হোস্টিং সার্ভার কিনতে হবে। তারপরে আপনার এপিআই টোকেনের বিষয় আছে, বিশেষ করে হচ্ছে আপনার এই এআই এজেন্টটা মূলত হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আপনার মূলত হচ্ছে মেসেজ গুলো করে থাকে। তো চ্যাট জিপিটির এপিআই পারচেজ করতে হয়, টোকেনের একটা লিমিটেশন থাকে। সো ডিফারেন্ট একটা সেক্টর, এটা ফুললি একটা ডিফারেন্ট একটা sector। তাহলে ভাই এটাকে এক্সাক্ট মানে ইমেল অটোমেশনই বলে, তাই না?
জি। আচ্ছা, আমরা কি ভাইয়া ফাইবার এটা নিয়ে গিগ দিব? হ্যাঁ, দিতে পারি। আমি বেসিক্যালি এটা রিকমেন্ডেড করে থাকি, আপনারা একটা ভার্চুয়াল ফাইবারে তো আপনি 4টার বেশি গিগ দিতে পারতেছেন না। যেমন আজকের ক্লাসের মাধ্যমে আমাদের স্কিল পার্টটা কমপ্লিট ডান। নেক্সট ক্লাস আমাদের ফাইবারের আরেকটা ডিফারেন্ট একটা প্রোফাইল আমরা তৈরি করব, বিশেষ করে ডেটা এন্ট্রি রিলেটেড বা ভার্চুয়াল, মানে আপনারা যেটা ক্রিয়েট করতে চান, মানে আপনাদের এটা ওপেন ফ্লোর থাকে। যেহেতু এই বিষয়টা উঠলো, আমি একটু সবার উদ্দেশ্যে বলি, নেক্সট ক্লাস থেকে আমাদের টোটাল আর 4টা ক্লাস হবে। যে 4টা ক্লাসে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস থাকবে। প্রথম ক্লাসটা হবে ফাইবারের আরেকটা গিগ তৈরি করবো, যাদের প্রোফাইল ক্রিয়েট করা আছে তাদের ডিফারেন্ট আরেকটা গিগ তৈরি করবেন। এখন কি গিগ তৈরি করবেন এটা আপনাদের ডিসিশনের বিষয়, আমি বলতেছি সেটা কিভাবে পরে বলতেছি। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করা। সো আপনাদের মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড থাকবেন, জাস্ট পিসিতে থাকলে হবে, ওইটার জন্য কোনো কিছু সেট আপ রাখবে না। মানে পরবর্তী ক্লাসে যেটা আপওয়ার্কের প্রোফাইল, মানে নেক্সট ক্লাসের পরের নেক্সট ক্লাসটা, সো আপওয়ার্কের প্রোফাইল আমি তৈরি করাটা আপনাদেরকে শেখাবো, দেখাবো, আপনাদের খুলে দিবে একজনে। তারপরে 3 নম্বর ক্লাসটা হবে আউট অফ মার্কেট প্লেসের ক্লাস, মানে গ্লোবাল ক্লায়েন্ট ফাইন্ডিং এর ক্লাস। তো সেই ক্লাস হচ্ছে 3 নম্বর। আর ফাইনালি যেটা থাকবে আমাদের পেমেন্ট গেটওয়ে, payoneer.com এর ক্লাস, বা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেমেন্ট গুলো আপনি রিসিভের ক্ষেত্রে কি প্রসেস আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা হচ্ছে পেমেন্ট গেটওয়ে Payoneer এর প্রোফাইলটা আমরা ক্রিয়েট করব। এটা হচ্ছে টোটাল 4টা ক্লাস থাকবে আরো আজকের পরে। এবং আজকের ক্লাসে আপনাদেরকে ফাইনাল এক্সাম দিবে, ফাইনাল এক্সামের পেপারটা দিবে। হ্যাঁ, 5টা প্রজেক্ট থাকবে, সেই 5টা প্রজেক্ট একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে কমপ্লিট করে আপনারা কি করবেন, সাবমিট করবেন। ওকে, সো এবার আসেন আপনাদের মূলত হচ্ছে নেক্সট ক্লাসে যেটা ফাইবারের প্রোফাইল খোলার বিষয়টা বলতেছিলাম। সো আপনাদের 4টা গিগ আপনারা দিতে পারবেন। সো অনেকগুলো স্কিল তো এখান থেকে আপনারা অর্জন করছেন। আমি দেখেন, আপনি তো সবগুলো স্কিলে যে একদম 100% পারদর্শী হলে ভালো, আলহামদুলিল্লাহ, বাট নাও হতে পারে, এটা তো আপনি ভালো জানেন। আপনি লাইক হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, আপনি কম ভালো জানেন, আপনি ভালো জানেনটা কি, লাইক হচ্ছে আপনি স্ক্রিপ্ট ট্রেসিংটা ভালো জানেন, সো আপনি স্ক্রিপ্ট ট্রেসিং এর গিগ দিতে পারেন। আবার আপনি ভালো জানেন, ঠিক আছে, কিন্তু মার্কেটের ডিমান্ডের কথাও আপনাকে মাথায় রাখতে হবে। তো মার্কেটের ডিমান্ডে কি ভালো আছে, যেমন স্ক্রিপ্ট ট্রেসিং সার্ভিসটা বেশি ভালো আছে, লিড জেনারেশন বেশি ভালো আছে। সো আমাকে যদি বলেন বা আপনি 4টা গিগ বলে দেন যে 4টা আমরা ক্রিয়েট করতে পারি। সো প্রথম হচ্ছে কি, আপনি এরকম একটা টাইটেলের গিগ দিতে পারেন যেটার মধ্যে কি, লাইক হচ্ছে I'll be your virtual assistant for data entry, data scraping and file conversion. জাস্ট চিন্তা করেন টাইটেলটা আমি কি দিলাম, I'll be your virtual assistant for data entry, data scraping and file conversion. 4টা ডিপার্টমেন্ট আপনার এখানে চলে আসছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিওয়ার্ডটা আসতেছে, ডেটা এন্ট্রি আসতেছে, ওয়েব স্ক্র্যাপিং আসতেছে, ফাইল কনভার্সন চলে আসতেছে। 2 নাম্বার কি হতে পারে, লিড জেনারেশন, যেটা শুধুমাত্র লিড জেনারেশন, আদার্স। 3 নাম্বার কি হতে পারে, স্ক্রিপ্ট ট্রেসিং। 4 নাম্বার কি হতে পারে, 4 নাম্বার আপনি দিতে পারেন ডেটা অ্যানোটেশন। 4 নাম্বার আপনি দিতে পারেন কি, ডেটা অ্যানোটেশন। এই 4টা, এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, আপনি সেলস রিপোর্ট বা ড্যাশবোর্ড ক্রিয়েটের একটা গিগ দিতে পারেন। লাইক হচ্ছে কি দিলেন, I will create dynamic dashboard using Power BI, এটা একটা টাইটেলের গিগ দিতে পারেন। এটা 5 নাম্বার অপশনাল। এরপরে কিন্তু আপনি আরো গিগ দিতে পারেন। লাইক হচ্ছে আপনি যদি আলাদাভাবে স্পেসিফিক ভাবে চলে আসেন, আপনি ফাইল কনভার্সনের ক্ষেত্রে আলাদা গিগ দিতে পারেন, আপনি ডেটা এন্ট্রির জন্য আলাদা গিগ দিতে পারেন, আপনি ইমেল অটোমেশনের জন্য আলাদা গিগ দিতে পারেন। সেইভাবে কি আরো অনেকগুলো গিগের অপশন আছে, বাট আমি যে 4টা বলতেছি, এই 4টা মানে অ্যাজ এ সাজেশন হিসেবে, বা আপনারা হয়তো বলতে পারবেন আপনি বলেন কোনগুলো দিলে ভালো হবে, সেই ক্ষেত্রে আমি 4টার কথা বললাম। আরেকবার আমি বলতেছি, ডেটা এন্ট্রি জন্য একটা গিগ হবে, যেটা টাইটেল থাকবে এরকম, লাইক I'll be your virtual assistant for data entry, web scraping and file conversion, যেখানে 4টা কিওয়ার্ড চলে আসছে। তারপর হচ্ছে কি, লিড জেনারেশনের একটি 2 নাম্বার। 3 নাম্বার লিড জেনারেশনটা অলরেডি আপনারা ক্রিয়েট করে ফেলছেন। সো নেক্সট আপনাদের হাতে অপশন আছে 3টা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট ট্রেসিং, ডেটা অ্যানোটেশন। এখন নেক্সট ক্লাসে যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ডেটা এন্ট্রির একটা গিগ দিতে চান,
তাহলে সেই রিলেটেড আপনাকে একটা গিগের ইমেজ রেডি রাখতে হবে। আমি আবারও বলতেছি, আপনাকে ইমেজ রেডি রাখতে হবে। লাইক আপনি ডিসাইড করছেন যে আপনি নেক্সট ক্লাসে আমাদের লাইভ ক্লাসে মানে আমি যে কোনো একজনের গিগ খুলে দিব, প্রোফাইল খুলবো না, কারণ প্রোফাইল খুলতে গেলেই আমাদের আবার প্রথম থেকে শুরু করতে। প্রোফাইল ক্রিয়েট করা তো আপনাদেরকে দেখিয়েছে। তো যাদের প্রোফাইল আছে তারাই মূলত হচ্ছে কি নাম দিবে, যাদের প্রোফাইল আছে তারাই মূলত হচ্ছে কি নাম দিবে। এটা কি ভাই আপওয়ার্কের জন্য? ফাইবার, নেক্সট ক্লাসটা ফাইবারের। আচ্ছা, আর হচ্ছে ভাই যে ইমেজ গুলো রেডি করতে বলছেন, এগুলো এখন আপনি যে যে চারটা টপিক বলছেন এগুলোর উপর রেডি করতে হবে, তাই না? না, সেটা না, আমি আরেকবার ক্লিয়ার করতেছি। দেখেন, আমাদের তো অলরেডি এক্সিস্টিং, আপনারা একটা ফাইবারে গিগ খুলছেনই, লাইক লিড জেনারেশনের। এখন আপনি নেক্সট কিসের উপর গিগ দিতে চাচ্ছেন, সেই গিগের ইমেজটা আপনি রেডি করে রাখবেন। একটা একটা গিগ আগে ডিসাইড করেন, পরবর্তীতে নিজে নিজেই খুলবেন, মানে আমি সেটা খুলে দেব। জাস্ট ইমেজ সরি ইমেজটা রেডি করেন, টাইটেলটা যেভাবে আপনাদেরকে তৈরি করা শিখেছি সেভাবে করেন, ডেসক্রিপশনটা অন্যান্য গিগ থেকে আইডিয়া নিয়ে একটু একটু করে একটা ডেসক্রিপশন রেডি করে রাখবেন। মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর আপনি ক্যানভার মাধ্যমে একটা ইমেজ তৈরি করে রাখবেন। দেন সেটার আপনার কি গিগটা আমরা ক্রিয়েট করব। যদি কোথাও কারেকশন করার প্রয়োজন পড়ে আমি কারেকশন করে দেবো। অ্যাটলিস্ট আপনাকে ইমেজটা রেডি রাখতেই হবে, কারণ ইমেজ ডিজাইন করাটা সময় আমাদের হবে না। যদি ডেসক্রিপশন বা টাইটেলে কোথাও ঝামেলা থাকে সেটা আমি তৈরি করে দিতে পারবো ইনস্ট্যান্ট, কিন্তু আমি ইমেজটা তৈরি করে দিতে পারবো না। তো ইমেজটা রেডি রাখবেন। যেমন আপনি ডিসাইড করলেন যে আপনি স্কিপ ট্রেসিং এর গিগ খুলবেন, তাহলে আপনার কি কাজ, আপনাকে একটা স্কিপ ট্রেসিং এর গিগের ইমেজ আপনাকে ডিজাইন করতে। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ খুলতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটি ইমেজ তৈরি করে রাখতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগের ইমেজের মধ্যে ডেটা এন্ট্রি, ফাইল কনভার্সন, ডেটা স্ক্রাপিং সবকিছু, মানে ওই যে 4-5টা টপিক আছে না, সেগুলো আপনাকে লিখে রাখতে হবে। আমি কি বুঝাতে পারলাম সারোয়ার ভাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আরিফ ভাই, ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ ওপেন করার জন্য কি কোনো স্কিল টেস্ট দিতে হয়? না, আমাদের ফাইবারে কোনো স্কিল টেস্টের দরকার পড়ে না। স্কিল টেস্ট হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং এর জন্য লাগে। আমি একবার খুঁজছিলাম, এখানে দিতে হয়েছিল। বুঝিনি, আরেকবার বলেন। স্কিল টেস্ট দিতে হবে আর্টিকেল রাইটিং এর জন্য, যারা এই সার্ভিস কন্টেন্ট রাইটিং, যারা এই সার্ভিস গুলো সেল করে ওদের দিতে হবে। এখন স্কিল টেস্ট আর লাগে না, একটা সময় লাগতো, এটা অপশনাল। সো স্কিল টেস্ট এখন আর লাগে না। আগে একটা সময় গিগ পাবলিশ করতে গেলে স্কিল টেস্ট দিতে হতো, যেমন বলেন আর্টিকেল রাইটিং কিংবা গ্রাফিক ডিজাইনারদের ক্ষেত্রে দিতে হতো আপনার অ্যাডোবি ফটোশপ এই টাইপের, বা আমাদের ডেটা এন্ট্রি সেক্টরের জন্য দিতে হতো ইংলিশ। তারপর আপনার দিতে হতো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের স্কিল টেস্ট দিতে হতো। সো এখন এগুলো অপশনাল হয়ে গেছে, একটা সময় ম্যান্ডেটরি ছিল, এখন আর লাগেই না। আমি বেশ কিছু গিগ ক্রিয়েট করছি, মানে অন্যান্য ক্লাসিক ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের, এখন আর লাগে না, একটা সময় লাগতো। তবে নিজে থেকে যদি আপনি স্কিল টেস্ট দিতে চান, মেবি দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, এটার বাইরে ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, এখন কি করবো মাইক্রোসফট পাওয়ার বিআই নিয়ে। জি বলো। আচ্ছা ভাইয়া, আপনি তো এখান থেকে কিছু ভ্যালুস ধরে ধরে দেখাইছিলেন না, মানে টেক্সাসে ক্লিক করছি, তারপর হচ্ছে আপনার ফোনে ক্লিক করছি, মানে এরকম ক্লিক করার পরে একটা রেজাল্ট শো করে আর কি, মানে
একটা রেজাল্ট শো করে, হ্যাঁ। তো ওইখানে রেজাল্টটা আপনার ওইখানে স্ক্রিনে তো পুরো রেজাল্টটা আসে, আমার এখানে ডিজিটটা পুরোটা শো করে না, কিছুটা হচ্ছে আপনার ডট ডট এসে কাটা পড়ে যায় আর কি। সেই ক্ষেত্রে ফন্টের সাইজটা একটু কমিয়ে দিয়ে দেখবেন। বুঝতে পারছি, কারণ আপনার ওই যে যতটুকু বক্সটা নিয়েছিলেন কার্ডের যে অংশটুকু, ওই আপনি অংশটুকু যতটুকু নিচ্ছিলেন আমিও ঠিক ততটুকু নিয়েছিলাম ভাইয়া, 320/400। না, ওইটা তো আপনি নিয়েছেন হচ্ছে ভিজুয়ালাইজেশন গুলো, কিন্তু আপনি ওই যে ভিজুয়ালের জন্য কাটা মানে আপনি কাটা পরে তো আপনি ওই যে কার্ড ডিসকাউন্ট, এগুলাতে কার্ড ওগুলো একটু ছোট করে দিলে দেখবেন পুরো অংশটা দেখা যাবে। আর ওইটার ক্ষেত্রে যদি আপনার নাই দেখা যায়, তাহলে আপনি কি করতে পারেন, ওই ফন্টের সাইজ গুলো ধরে ছোট করে দিতে পারেন। আই থিঙ্ক আমার কাছে কি করা আছে কিনা, দাঁড়ান দেখি, এরকম একটা কি আসে। আচ্ছা, আপনাদের কিন্তু ফাইনাল এক্সাম পেপার দিব, কিছু বিষয় আছে সেগুলো ক্লিয়ার করবো, সবাই থাকবেন, কেউ যাবেন না কিন্তু। এটাতে যাই না, এটা না মনে হয়, ওটা তো সেভ করাই নেই মনে হচ্ছে। এটা কি ভাইয়া ধরে কার্সার দিয়ে ছোট করে দিব, নাকি হচ্ছে আপনার ওই যে ওখানে ফন্টের লেখা সাইজ, আছে ফন্টের সাইজ ছোট করবেন, ফন্টের সাইজ। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন হোক দেখি। আচ্ছা, আপনাদের আজকে আমরা ফাইনাল এক্সাম পেপারটা দিব। ফাইনাল এক্সামে টোটাল হচ্ছে 5টা প্রজেক্ট থাকবে। ফাইনাল এক্সামে কয়টা প্রজেক্ট থাকবে? আমাদের 5টা প্রজেক্ট থাকবে। সো 5টা প্রজেক্টের আপনাদের সময় দেওয়া হবে 7 দিন। 5টা প্রজেক্টের জন্য আপনার সময় দেওয়া হবে 7 দিন। ফাইলটা কি ওপেন হয়েছে? আচ্ছা, তো 7 দিন যেহেতু সময় দেওয়া হবে, এখানে হচ্ছে 9 ডেজ আছে, এখান থেকে কমে 7 ডেজ। আর হচ্ছে 5ই মে থেকে শুরু হবে, 5th মে। থেকে বারো 1 2 3 4 5 6 7 11 রাতে, এর মধ্যে। তারপর সাবমিট করার প্রসেস সেম, সিমিলার, যে প্রসেস আপনার প্রথম এক্সাম বা সেকেন্ড এক্সাম আপনারা সাবমিট করছিলেন সেভাবে সাবমিট করবেন। সো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো একটা বিষয় বলি, এখানে মূলত হচ্ছে কি, আমাদের হচ্ছে এখানে একটা জিনিস দিয়ে দিলাম কমেন্টে, হচ্ছে আপনার ফুল নেম এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিবেন হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে প্রথম 2টা এক্সামের ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে সামহাও বা প্রশ্ন করার পরে ভিডিও সাপোর্ট পেয়েছেন, কোন একটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করছি। কিন্তু এখানে কিন্তু কোনো ভিডিও বা এরকম কোনো কিছু নেই। সো স্পেসিফিক ভাবে আপনাদের প্রজেক্ট গুলো নিয়ে প্রশ্ন করতেই পারেন, স্বাভাবিক। তো আপনাদের হচ্ছে আজকে কি বার গেল, আমাদের শনি সোম, আজকে সোমবার, বুধবার আমাদের ক্লাস আছে নাকি? হ্যাঁ। সো বুধবারের ক্লাসটিতে আপনাদেরকে আমি এই এক্সামটা একটু ওভারভিউ করে দেখিয়ে দিই। বাট বুধবারের আগ পর্যন্ত আপনারা এই প্রজেক্ট গুলো দেখবেন, 5টা প্রজেক্টই দেখবেন। সো 5টা প্রজেক্ট কিছু কিছু করে রাখবেন, দেন বুধবারের ক্লাসে আমাকে প্রশ্নগুলো করবেন। মানে পরবর্তী ক্লাসটিতে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে কোন বিষয় নিয়ে আপনাদের স্পেসিফিক কোন প্রশ্নগুলো রয়েছে, দেন সেগুলো আমি সমাধান করে দেব। সময়টা কিন্তু একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব এই সময়ের মধ্যেই আপনারা দিবেন। টাইম বাড়ানোর জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না, চেষ্টা করবেন এই সময়ের মধ্যে দিয়ে দিতে। কারণ 5টা প্রজেক্টের মধ্যে হাতে গোনা সর্বোচ্চ 2টা প্রজেক্টে আপনাদের হয়তো একটু বেশি সময় লাগবে, বাদ বাকি গুলো আপনি খুব দ্রুতই একদিনের মধ্যেই 3টা প্রজেক্ট আপনি করে ফেলতে পারেন। বাদ বাকি 2টা প্রজেক্টের ক্ষেত্রে আপনার হয়তো বা একদিন করে এক্সট্রা সময় লাগতে পারে, মানে আপনি যদি একটু ভালো করে সময় দেন। ঠিক আছে। সো ফাইনাল এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই ফাইলটা আজকেই দিয়ে দেবো, ক্লাস শেষ করার পর আজকেই।
ভাইয়া আজকে হালকা টাচ আপ দিলে হয় না, যে হচ্ছে কিভাবে করতে হবে এক্সামটা? বুঝিনি কি না দিলে হয় না কোনটা? যে আজকে এক্সামের রুলসটা, মানে রুলস না সরি, এক্সামের যে যেটা আগামী ক্লাসে দেখাবেন সেটা আজকে একটু টাচ আপ দিলে হয় না ভাইয়া? তাহলে আমাদের জন্য ভালো হতো। না, এটা 5টা প্রজেক্ট না, অনেকটা সময় লাগবে। কিন্তু আমি দেখায় দিলে তো আপনারা তো ওই অনুযায়ী করবেন। আমি চাই আগে নিজে ট্রাই করবেন আপনারা, দেন আপনাদের থেকে প্রশ্নগুলো নিব, দেন উত্তর দিব, তাহলে শিখা হবে, মানে আপনাদের শিখা হবে। আর আমি যদি বলেই দিই, করিয়ে দিই, দেখিয়ে দিই, তাহলে আপনার আর ওইটা শিখা হলো না, ওইটা এক্সামও হলো না। ঠিক আছে ভাইয়া। হ্যালো জি ভাইয়া, আমাদের এই ইয়াটা শেষ হওয়ার পর আপনি বলতেছেন আর 3টা নাকি 4টা ক্লাস আছে শুধু, জি এরপরে আমাদের ইয়াটা শেষ হয়ে যাবে। এরপরে কি ভাই আপনার কোনো অ্যাডভান্স কোনো কি কোর্স আছে? এটাই আমার আমার মানে আমার মধ্যে যা ছিল এটাই ফুল অ্যান্ড ফাইনাল। এর বাইরে আমার কাছে আর কোনো কিছু নাই। মানে অন্য কোথাও আছে কিনা আমি জানি না, বাট আমার জানা মতে এর বাইরে ডেটা এন্ট্রি সেক্টর আর কোনো কিছু নাই। সো আর এক্সট্রা লাগবে না ইনশাআল্লাহ। যদি নতুন কোনো কিছু আসে, লাইক হচ্ছে নতুন কোনো বিষয়, তখন আমি তো প্রতিটা ব্যাচে একটা কথা বলেই দিই। যেমন হচ্ছে দেখা যাচ্ছে আপনারা এখানে, মানে আপনাদের আগের ব্যাচ থেকেই এই ইমেল অটোমেশন জিনিসটা যুক্ত হয়েছে। মানে ইমেল অটোমেশন এই একটি বা দুটি ক্লাস যুক্ত হয়েছে। সো জি জি আগের ব্যাচ গুলো যারা মিস করছে তারা এই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো অটোমেটিকলি তাদের ক্লাসরুমে দিয়ে দেওয়া হয়েছে, এবং বলেও দেওয়া হয়েছিল যদি কোনো নতুন কোনো টপিক আসে আপনাদের ক্লাসরুমে পেয়ে যাবেন, তো ক্লাসরুমে যারা থাকবেন তারা অটোমেটিকলি পেয়ে যাবেন, এবং গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হয়। সো আপনাদের ক্ষেত্রেও সেম, যদি কোনো নতুন কোনো টপিক আমি সামনের দিকে অন্য কোনো ব্যাচে যুক্ত করি, তো তখন হচ্ছে আমি আপনাদেরকেও ওইটা প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। যেমন অলরেডি আমি একটা বিষয় নিয়ে কাজ করতেছি, যে হিউজ পরিমাণ একটা লিড আমি সংগ্রহ করার ট্রাই করতেছি, মানে যেখানে হচ্ছে ইউনাইটেড স্টেটের প্রচুর লিড আছে। সো এটা গ্লোবাল ক্লায়েন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। যারা হচ্ছে গ্লোবাল ক্লায়েন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে আপনারা ইমেল করেন বা মেসেজ দেন, তাদের হয়তো ওই ডেটাগুলো কাজে দিবে। সো ওই ডেটাবেসটা রেডি করার পর আমি আপনাদেরকে শিট আকারে, গুগল শিট বা ড্রাইভ আকারে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনাদের ক্লাসরুমে চলে যাবে, যেখানে মিলিয়ন মিলিয়ন ডেটা আছে যেগুলো নিয়ে আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন। মানে ওগুলো হচ্ছে আপনার ইউএস এর ব্যক্তিদের লিডার। তো ওদেরকে আপনারা ইমেল করতে পারেন, মেসেজ দিতে পারেন, বা ইমেল করলে তাদের ক্লায়েন্ট আপনাদের কনভার্ট হতে পারে। সো এই বিষয়গুলো ইনশাআল্লাহ গ্লোবাল ক্লায়েন্টের ক্লাসে আমি কিছুটা ক্লিয়ার করব। জি ওয়েট ভাই, করেন ওই ক্লাসে। জি ঠিক আছে, থ্যাংক ইউ। গ্লোবাল ক্লায়েন্টের ক্লাস যখন হবে তখন দিবেন এই জিনিসগুলো? না, ওই জিনিসগুলো এখনো রেডি হয়নি। ওইটার জন্য আমাকে মিনিমাম হচ্ছে এই মে মাস পর্যন্ত সময় দিতে হবে। আচ্ছা ভাই, একটু মানে দিয়ে মানে জি, যাতে আউট অফ মার্কেট প্লেস থেকে যাতে ক্লায়েন্ট নিতে পারে আর কি। না না, মার্কেট প্লেসের বাইরে এগুলো, মানে ওগুলো হচ্ছে জি জি। ইউনাইটেড স্টেটের। আপনার হচ্ছে অলরেডি আমি ট্রাই করতেছি প্রায় 30 লাখের মতো ইউজারের ডেটা নেওয়া। সো 30 লাখ ইউজারের ডেটা এক্সেল আকারে থাকবে, র্যান্ডমলি কিছু থাকবে, আর নিশ ওয়াইজ কিছু থাকবে। সেগুলো আপনাদের হচ্ছে দিয়ে দেওয়া হবে, কারণ এগুলো আমি আপনাদেরকে ফ্রিতেই আমি দিয়ে দেবো। দেন আপনারা ওগুলো ইউজ আপনাদের মতো করে ইউজ করবেন। আচ্ছা ভাই, এটা ভালো হবে আমাদের জন্য। আচ্ছা ভাই, একটু পেইড টুলস কেনার ব্যাপারে ভাই কিছু কথা বলছেন, এগুলো কি ভাই আপনি পরে বলবেন ক্লাসে নাকি? না, আমি কোনো পেইড টুলস আমি আমাদের কোর্সে কখনো দেখাইনি, আদৌ দেখাবো না। কারণ না। পেইড টুলস এর বিষয় যদি আমি বলি, শেষ করি, পেইড টুলস এর বিষয় যদি আমি দেখাই বা দেখাতে চাই, তাহলে আপনাদের কোর্সের শুরুর দিকেই আমি বলে দিতাম। যেমন আপনাদের যখন আপনারা বেসিক কোর্সটা করেন, কিংবা অ্যাডভান্স কোর্স বা বেসিক ক্লাসের মধ্যে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আপনি যে কোর্সটা ফ্রিতে, বেসিকটা ফ্রি বা একটা অ্যামাউন্ট নিচ্ছেন বা এই কোর্সটা করাচ্ছেন, পরবর্তীতে কোনো টুলস কিনতে হবে কিনা। আমি কিন্তু বারবার বলছি আপাতত আমাদের ডিটেইলটি কাজে যা যা দরকার আমি ফ্রিতে আপনাদেরকে দেখাবো, টুলস আমি কোনো কিছুতে যাবো না। যদি টুলস এর কোনো কিছু প্রয়োজন পড়ে, যেমন ইমন ভাই একটা ক্লাস উনি কিছু টুলস এর কথা বলছিল, যদি আপনাদের মনে করেন আপনারা ফিল করেন যে ওই টুলস আপনারা কিনবেন এবং দ্রুত মার্কেটিং এর ক্ষেত্রে সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা সেই টুলস আপনি নিতে পারেন। ডাব্লিউ সেন্ডার আছে, সেটা আপনি নিতে পারেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চেকিং এর জন্য। ওই ক্লাসটিতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেকটা কিভাবে ফ্রিতে করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে, আপনি যদি দ্রুত কাজ করতে চান, দ্রুত রেজাল্ট পেতে চান, ডেফিনেটলি আপনাকে কিছুটা ইনভেস্ট করতেই হবে। জি ভাই, আপনি অ্যাপোলোর
একটা কথা বলছিলেন নাকি মানে আর আপনি অ্যাপোলোটা খালি জাস্ট বলবো, যদি অ্যাপোলো আপনি পেইড ভার্সনটা নিতে চান, বা আপনি যদি অ্যাপোলোর হচ্ছে বলা যায় যে ক্রেডিট পারচেস করতে চান, সো আমার কাছে একজন ইউজার আছে যে খুবই লো প্রাইসে সে ক্রেডিট সেল করে থাকে। দেখা যাচ্ছে আপনার 300 ক্রেডিট, মানে আপনাকে সে অ্যাকাউন্টে দিয়ে দিবে 300 ক্রেডিট, আপনাকে দিয়ে দিবে মাত্র 15 থেকে 20 টাকায়। সো তার কাছ থেকে আপনি নিতে পারেন। আচ্ছা ভাই, এটা আমাদের যখন প্রয়োজন হবে তখন কি আপনাকে মেসেজ করলে পাওয়া যাবে নাকি? ওটা আপনার যখনই লাগবে আমাকে নক দিবেন, আমি তার ফেসবুক প্রোফাইলে লিংকটা দিয়ে দেবো। সে আসলে কিভাবে সেটা ট্র্যাক করা আমি জানি না, আমি যদি ওই প্রসেসটা জানতাম আপনাদেরকে আমি ওই সেটা শেখাতাম। এগুলো এটা আবার ভিন্ন সেক্টর। ওই যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে অনেক কম প্রাইসে বিক্রি করে, এটা আবার আলাদা একটা জগৎ। যেমন চ্যাট জিপিটি প্রো ভার্সন আপনাকে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে, কিংবা হচ্ছে আপনার নেটফ্লিক্স এর আপনার সাবস্ক্রিপশন আপনাকে এত কমে কিভাবে দিচ্ছে, কিংবা বলা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম টুলস আছে। হ্যাঁ, বর্তমান এআই বিভিন্ন টুলস আছে যেগুলো খুবই কম প্রাইসে আপনাকে দিচ্ছে। সো সেগুলো আলাদা একটা সেক্টর, ক্র্যাকিং একটা জগৎ আর কি সেটা বলা যায়। সো ওইভাবে হয়তোবা তারা কোনোভাবে ক্র্যাক করে। যেগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলা হয়, এগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। এগুলোর আলাদা একটা কোর্স আমি দেখেছি, একবার আমার ওয়ালে আসছে, ডিজিটাল প্রোডাক্ট রিসেলিং কোর্স। মানে আপনি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন, সেগুলো আপনি বিক্রি করবেন। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ওই যে কিছুদিন আগে আপনাকে একবার বলছিলাম গুগলে গিয়ে সার্চ করে site@facebook.com একটা নিশ লিখে সার্চ করে, এই ক্লাসটা কি ভাইয়া হয়ে গেছে? না, এগুলো তো আমাদের গ্লোবাল ক্লায়েন্টের কাজ। একটা গ্লোবাল ক্লায়েন্টের ক্লাস। ওকে ভাইয়া। ওকে, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি আলোচনা করিনি ইমেল অটোমেশনের ক্ষেত্রে। ইমেল অটোমেশনের ক্ষেত্রে আমি সরাসরি কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারতেছি না, কারণ ওইটা আমি চেক করার কোনো ওয়ে নাই। চেক করতে হলে আপনাদের প্রতিটা ফর্ম আমাকে সাবমিট করতে হবে। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে করতে দিতে পারি, আপনারা ইমেল অটোমেশনটা ক্ষেত্রে আপনারা মূলত হচ্ছে কি করবেন, যদিও বা আপনাদের এখন গ্রুপ প্রচুর মেসেজিং চলতেছে, আমি প্রায় যখনই ঢুকি প্রায় 40-50টার উপর দেখি মেসেজ আনরিড থাকে, মানে হিউজ মেসেজ চলে। সেই ক্ষেত্রে আসলে যদিও বা এগুলো আপনাদের স্কিপ হয়ে যেতে পারে, তারপরে বলতেছি আপনি একটা ইমেল অটোমেশন তৈরি করে আপনার আদার্স কোনো ইমেল দিয়ে ফর্ম সাবমিট করে আপনি চেক করে দেখতে পারেন, কিংবা ওই গুগল ফর্মটা আমাদের গ্রুপে দিয়ে কাউকে বলতে পারেন যে কেউ একটু ফর্মটা সাবমিট করে দেখেন যে আপনার মেইলের রেসপন্স যায় কিনা। যদি যায় তাহলে কাজ ঠিক আছে, বা আপনি নিজে নিজে চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটার আলাদা করে অ্যাসাইনমেন্ট আর থাকতেছে না, বাট আমি অ্যাজ এ অ্যাসাইনমেন্ট এক্সামটা অ্যাজ এ অ্যাসাইনমেন্টটা করে আপনাদেরকে দিয়ে দিই। ওকে, আর কোনো বিষয় নিয়ে কারো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ফাইবার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছিল ভাই, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমি ওটা নতুন করে করছিলাম, মানে আপনার ওই যে উইন্ডোজ আপনি নতুন করে চেঞ্জ করতে বলছিলেন, আমি সবই করছিলাম ভাই। তো ফাইবারটা আমি আবার কালকে আবার ওপেন করবো ভাবছি, আবার নতুন করে খুলবো নতুন একটা ইমেল থেকে। তো ব্যাপার হচ্ছে কি যে যে ভেরিফাই করার সময় তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করি না ভাই, জি, এর ক্ষেত্রে। এখন ব্যাপার হচ্ছে যে আমার যে রেস্ট্রিক্টেড ছিল সেখানে তো আমি একটা ফোন নাম্বার ইউজ করছি, আর আমার তো আর আরেকটা ফোন নাম্বার নাই, তাহলে কি ওই ফোন নাম্বার দিয়ে কাজ করা যাবে? আরেকটা ফোন নাম্বার আপনার লাগবে, ওই ফোন নাম্বার দিয়ে হবে। মানে ধরেন এখন আমার বাড়িতে বলতে গেলে আমার মায়ের নাম্বারটা আছে, এখন ওটা দিয়ে করা যাবে ভাই? হ্যাঁ, করা যাবে। করা যাবে? হ্যাঁ, করা যাবে। মানে Okay, ফোনে কোড আসলে হলো, যে কোনো নাম্বার দিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, আমার বাড়িতেই থাকে আমার মায়ের নাম্বার। হ্যাঁ, মোবাইলটা কাছে রাখবেন, কোড আসবে, কোডটা দিয়ে দেবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, আমি তো হচ্ছে ফাইবার যে নতুন করে ক্রিয়েট করার জন্য পিসি তো উইন্ডোজ দেয়নি, বাট পিসিতে হচ্ছে নতুন করে আমি হচ্ছে আহ বলে সিকিউরিটি জিমেল আবার তৈরি করছি, যেন আমি এটা থেকে একটা থেকে আরেকটা ইয়েতে যেতে পারি। সেখানে গিয়ে যদি ক্রিয়েট করি তাহলে তো কোনো প্রবলেম হবে না, তাই না ভাইয়া? ফাইবারের কথা বলতেছেন? জি ভাইয়া, আমি অ্যাকচুয়ালি সাহস পাচ্ছি না এখনো খোলার জন্য। আমি এটার ব্যাপারে আমি কোনো সময় আমি কনফার্ম বলতে পারবো না যতক্ষণ না উইন্ডোজ দিবেন। মানে আমি এটা আদৌ আমি কনফার্ম বলতে পারবো না, কারণ এইটা হচ্ছে 50-50 চান্স, অ্যাকাউন্ট টিকতেও পারে আর রেস্ট্রিক্টেড হয়ে যেতেও পারে। সো সবাই বলে যে উইন্ডোজ যেটা হচ্ছে সব থেকে সেফ। এখন কথা হচ্ছে আপনি যেহেতু আপনার বিভিন্ন পার্সোনাল কারণে আপনি উইন্ডোজ দিতে পারতেছেন না,
সেই ক্ষেত্রে আপনি আবার আরেকটা কথা আমার যতটুকু মনে পড়ে, আপনি অন্য আরেকটা পিসিতে খুলে দেখে দেন এখানে লগ ইন করতে চাচ্ছিলেন, আমি ভুল না বলে এরকম মেবি আপনার সাথে আলোচনা হয়েছিল, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া বলছি। তো সেটাও যদি আপনি করতে চান তাহলে ওইটাতে খুলেন। আমি আপনাকে বলি, শোনেন, জি একটা বুদ্ধি দেই, আপনি ওই পিসিতে খুলবেন যেটাতে ফাইবার আগে খোলা ছিল না। খোলার পর ওই পিসি থেকে আপনি লগ ইন রাখেন, আপনার পিসিতে আসতে হবে না আপাতত, আপনি মোবাইলে লগ ইন করবেন। মোবাইলে ফোনে যে আগেরটা আমার ফোনেও যে লগইন ছিল, তাহলে ফোনে কি কোনো problem ফোনের হবে? অ্যাপটা ডিলিট করে দিয়ে নতুন করে ইনস্টল করলে হয়ে যাচ্ছে, ফোনের ক্ষেত্রে কোনো আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা, জি, তো ফোনে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর ফোনে আপনি কিছুদিন এটা রাখেন, আগে দেখেন টিকে কিনা, সপ্তাহখানিক মাসখানিক রাখেন। রাখার পর দেন আপনি আপনার ওই যে কম্পিউটারে লগ ইন করতে চান আগের পিসি থেকে সাইন আউট করে এই কম্পিউটারে লগ ইন করে নিন, আশা করি ঝামেলা হবে না। ঠিক আছে ভাই, আমি ট্রাই করে দেখি। একটু দিন আমি সাহস পাচ্ছি না করার জন্য। না, এইভাবে গেলে আগের থেকে রিস্ক কম। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা একবারই নতুন, মানে নতুন বলতে হচ্ছে নতুন করে খুলবেন, তাদের তো আসলে লিড জেনারেশনের দিক দিয়েই খুলতে হবে। সো লিড জেনারেশনের দিক দিয়ে খুলবেন, তবে লিড জেনারেশনের দিকের ইমেজের মধ্যে প্লিজ কাইন্ডলি ওই ব্যক্তিকে টার্গেট করে কিছু চ্যাট জিপিটি থেকে যারা জেনারেট করে নেন তারা ওইটা করবেন না। টার্গেটেড পারসন ইমেল অ্যাড্রেস, টার্গেটেড পারসন ফোন নাম্বার বা পারসন ফুল নেম, এই শব্দগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে কি, মানে ইললিগ্যাল কারণে মানে আপনার দিকটাকে তারা হচ্ছে বন্ধ করে দেয়, মানে সেলার কনফিল অ্যাপ্রুভ করে না। সো আমি এই জন্যই বলি চ্যাট জিপিটি অ্যাভয়েড করেন, জেমিনাই অ্যাভয়েড করেন। আপনি অন্য ফ্রিল্যান্সারের গিগ থেকে কিছু কিছু অংশ কপি করে একটা তৈরি করেন। হ্যাঁ, আপনি যদি দেখেন অন্য কোনো ফ্রিল্যান্সার এই শব্দগুলো জোর দিয়ে সে লিখছে, তারটা ঠিক আছে, তারটাও আপনি অ্যাভয়েড করেন, কারণ তারটা অনেক আগে প্রোফাইল খুলছে, তার প্রোফাইল অনেক রিভিউ আছে, এই কারণে ঠিক আছে। আপনি নতুন খুলতেছেন, ফাইবারের রোবট বা ফাইবারের বট ওইটা ধরে ফেলবে, সো আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। তো সিম্পল কিছু শব্দ দিয়ে লিড জেনারেশনে গিগ তৈরি করবে। ভাই টুলসের নামগুলো তো দেওয়া যাচ্ছে না, যে অ্যাপ্লাই। দেওয়া যাচ্ছে না এটা ভুল, দিতে পারেন, তবে ওইভাবে মানে ইমেল অটোমেশন টুল বা ইমেল হান্টার টুল এই ধরনের কথা না। টুলস এর নাম দিয়েন না, এখন আগে অ্যাকাউন্টটা ঠিকান আসি, টুলস এর নামটা দিয়েন না, দিয়েন 2-4 বা 1 সপ্তাহ পর এডিট করে দেন আবার টুলস এর নাম দিয়েন। মানে আপনার প্রোফাইলটা যদি 2 দিন টিকে যায়, পরবর্তীতে আপনার প্রোফাইলের গিগের ডেসক্রিপশন এডিট করে আপনি যা খুশি তাই রাখেন, কোনো সমস্যা নেই, আগে 2 দিন তো ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ওই যে আমাদের কি পোর্টফোলিও ক্রিয়েট করার এটা একটু দেখাই দেবেন, কিভাবে কি ক্রিয়েট করে বা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিছু? আমরা তো অনেকেই নতুন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই বা কিছু, কিভাবে খুলতে হবে বা কিভাবে কি করতে হবে? পোর্টফোলিও বলতে কি বোঝায়? পোর্টফোলিও বলতে বোঝায় যে আপনার এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনি আদৌ এই ধরনের কাজ করছেন কিনা, কারো কাজ করছেন কিনা, এটাই কি পোর্টফোলিও বলে। ফাইবারে পোর্টফোলিও ক্রিয়েট করার অপশন আছে, সেখানে তো দেখাবো। সরি, ফাইবারে কিন্তু অলরেডি মেবি পোর্টফোলিওর একটা সেকশন আছে যেটা আপনাদেরকে দেখানো হয়েছে, আপওয়ার্কেও থাকবে, সেটা দেখুন। আর ব্যক্তিগত যেটা পোর্টফোলিও, বিশেষ করে গ্লোবাল ক্লায়েন্ট যদি আপনাকে দেখতে চায় যে আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা, দেন আপনি কি করবেন, আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো করছেন এগুলোর মধ্যে থেকে ক্লায়েন্টের যে রিলেভেন্ট যদি কোনো কিছু থাকে সেটা দেখাতে পারেন, ওইটাই আপনার জন্য একটা পোর্টফোলিও। হ্যাঁ, এখন যদি বলেন ওয়েবসাইট, যে পোর্টফোলিওর কোনো ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইটটা কিন্তু যদিও বা ডেটা পোর্টফোলিওর যে ডিজাইনটা ভাইয়া, পোর্টফোলিওর যে ডিজাইনটা, যেভাবে ডিজাইনটা করে বা কিছু, এটা কিভাবে কি করতে হবে বা কিছু? পোর্টফোলিও বলতে আমি আবারও বলি, এখানে একটা বিষয় বলি, পোর্টফোলিও বলতে বোঝায় এটাই যে আপনি এই ধরনের কাজ আগে করছেন কিনা। যেমন একজন ওয়েব ডিজাইনার যদি বলে যে আপনার পোর্টফোলিও শো করেন, তখন তাকে দেখাইতে হবে তার একটা ওয়েবসাইট ডিজাইন, তার পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে যে তার এই কাজগুলো সে করছে। একজন গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও যখন দেখাইতে বলে, তখন তারা বেসিক্যালি গ্রাফিক ডিজাইনাররা দেখায় আপনার বিএনসি এর লিঙ্ক দেয় বা আপনার ড্রিবেলের লিঙ্ক দেয়, যেখানে মূলত হচ্ছে বিএনসি কি থাকে, বিভিন্ন ধরনের তারা ডিজাইন আপলোড করে রাখে, সেগুলো তারা দেখায়। এখন আমরা ডেটা এন্ট্রির কাজ করে আমরা কি দেখাইতে পারি,
আপনি একটা গুগল ড্রাইভ ওপেন করতে পারেন, সেই ড্রাইভের মধ্যে আপনার বিভিন্ন ধরনের কাজের স্ক্রিনশট আপনি আপলোড করে রাখতে পারেন রিমেল করে করে। তখন ওই ড্রাইভের লিঙ্কটা দিলে তাকে বলতে পারেন এই যে আমার পোর্টফোলিও, এখান থেকে তুমি দেখতে পারো যে আমি এই ধরনের কাজ আগে করছি। এইটাকে পোর্টফোলিও বলা হয়। এখন আপনি আচ্ছা, জি বলেন। বলছিলাম ভাইয়া বিহ্যান্স আর ড্রিবলের মতো কি ডেটা এন্ট্রি সেক্টরের কোনো এরকম আছে কিনা? স্পেসিফিক ভাবে নাই। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, যদি আপনি চান একটা ওয়েবসাইট আপনার জন্য আলাদা রাখতে, একটা ওয়েবসাইট, সো এই ক্ষেত্রে আপনি ব্লগারের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন। ফ্রি ব্লগার মানে ফ্রি ব্লগার আপনার হচ্ছে ওয়েবসাইট কিন্তু তৈরি করা যায় যে ব্লগারের মাধ্যমে। সো এইটা একদম ইজি, জাস্ট এদের মধ্যে থেকে প্রিমেড টেমপ্লেট নিয়ে আপনি আপনার একটা ডিজাইন আপনি তৈরি করে ফেলতে পারেন। আমার যদিও বা এখানে অ্যাকাউন্ট আছে, বাট আমি এটাতে ইউজ করি না। আপনি জাস্ট হচ্ছে কি একটু ইউটিউব থেকে নিলে 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও কারো দেখলে এটার একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারেন। বা আপনার গুগল সাইট আছে, সরি আরেকটা ইজি আছে, গুগল সাইট। হ্যাঁ হ্যাঁ, এই যে site.google, এটাও কিন্তু ভালো, মানে মোটামুটি ভালো। এটার মাধ্যমে কিন্তু কি তৈরি করতে পারেন, দেখাচ্ছি জাস্ট দেখেন, ইনস্ট্যান্ট দেখাচ্ছে। গুগল সাইটে আসার পর আপনার জিমেলে চলে আসবেন, সো যে পোর্টফোলিও নামে একটা দেখেন প্রিমেড টেমপ্লেট আগে থেকে তৈরি করা আছে। সেখানে কি আপনার নেম, আপনি কে, আপনার নেম দেন, এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন। নিচের দিকে আসার পর সিলেক্টেড ওয়ার্ক, আপনার কাজগুলো এখানে কি আপলোড করতে পারেন। সেখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পিসি থেকে আপনি কি করতে পারেন, বা আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে স্লাইড না, নেম ইউর প্রেজেন্টেশন, নেম ইউর প্রজেক্ট, এই যে এখানে ইমেজ আছে, আপলোডে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে কোনো একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দেন, এটা কিন্তু আপলোড হয়ে গেল। বা আপনি এই সেকশনটাকে চেঞ্জ করতে চান, তাই না, যেমন ডুপ্লিকেট করতে চান, এটাকে ডুপ্লিকেট করেন আরেকটা চলে আসবে, সো ডুপ্লিকেট করেন। এভাবে কি আমরা ডুপ্লিকেট করে করে দিতে পারি বা এখানে রাখতে পারি। তো এটাকে একটু ইউটিউব থেকে ঘাটাঘাটি করতে পারেন। গেট ইন এটা আছে, এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এই সেকশনে আপনি নতুন করে কি করতে পারেন, কোন একটা লিংক ইনসার্ট করতে পারেন, ফেসবুক লিংক ইনসার্ট করতে পারেন, বা একটা টেক্সট বক্স দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ভাবে তৈরি করা যায়। করার পর এটা পাবলিশ করতে পারেন। পাবলিশ করার পর ওয়েব অ্যাড্রেস আপনাকে দিতে হবে যে কি নামে থাকবে। লাইক হচ্ছে এখানে দিলাম হচ্ছে কি আরিফুল বিডি, পাবলিশে দিলাম, পাবলিশড হয়ে গেল। এখন যদি এখান থেকে আমরা লিংক দিই, এই যে দেখেন লিংক, কপি লিংক, কাউকে যদি এই লিংকটা দিয়ে দেন সে কি করতে পারবে, এটা দেখতে পারবে। এই চলে আসছে ওয়েবসাইটটা, এই লিংকটা দিয়ে দিলে হয়ে যাবে। সো এরকম ফ্রি অনেক সাইট আছে, ব্লগারটা আছে, তারপরে এটা আছে, ক্যানভার নিজস্ব ফ্রি টেমপ্লেট মেক করা যায়, মানে ওয়েবসাইট ক্যানভা ওয়েবসাইট বিল্ডার নামে আপনার একটা আছে, সো এই যে ফ্রি ওয়েবসাইট, এটার মাধ্যমে তৈরি করতে পারেন আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে, যেটা প্রিমেড তাদের বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আপনি একটা সুন্দর একটা ওয়েবসাইটের মতো তৈরি করতে পারেন। ওটা পাবলিশ করে দিলে, লিংকটা শেয়ার করে দিলে তারা পেয়ে যাবে। অনেক ওয়ে আছে। জি ভাই, এখন তো অনেক এআই টুলও ওয়েবসাইট বানাই দিতেছে। ক্যানভাকে বললে ওই বানায় দিবে, ওকে যদি বলেন দিবে, বাট ওরা যেটা দিবে ওইটা অতটা প্রফেশনাল, মানে আপনি জাস্ট হচ্ছে আপনি যা দেখাইতে চান ওইভাবে নাও আসতে পারে, বাট আসতেও পারে। আর সেক্ষেত্রে আমি বলবো আপনাদের তো ইমেজ ইনসার্ট করতে হবে, তাই না, তো আপনাদের ইমেজ গুলো আপনারা এখানে দিয়ে দিন, মানে কাজের স্ক্রিনশট। ভাইয়া লিঙ্কডইন এর থ্রুতে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে এটা কি দেখাবেন ভাইয়া? লিঙ্কডিন এর থ্রুতে বলতে হচ্ছে আমরা বেসিক্যালি ফাইবারের ক্লায়েন্টকে লিঙ্কডিন এ এনেই দেন হচ্ছে আমরা রিচ আউট করব, সেটা আপনাদেরকে দেখাবো গ্লোবাল ক্লায়েন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল যে আমাদের এই যে একটা মানে লিড জেনারেশন বা যেটাই হোক, আমরা পোর্টফোলিওতে ওয়েবসাইট বানাই, এগুলা গ্লোবাল ক্লায়েন্ট মানে যখন আমরা হান্টিং করবো ওই সময় এগুলো কতটুকু প্রয়োজন, মানে এটা কি খুব বেশি জরুরি নাকি এটা ছাড়াও পসিবল? এটা ছাড়াই পসিবল, এইটা ওয়েবসাইটটা বেশিটা জরুরি না। হ্যাঁ, তবে কিছু কিছু ক্লায়েন্ট যারা এই সেক্টরে অনেকদিন ধরে আছে, অনেক সময় তারা মেসেজ দেয় যে তোমার কোনো পোর্টফোলিও সাইট থাকলে শেয়ার করো, দেন তখন কিন্তু রাখতে পারো। সো তৈরি করে রাখতে তো আমাদের দোষ নেই, ক্ষতি নেই, আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, যখনই ক্লায়েন্ট চাইবে তখন আপনি এটা শেয়ার করতে পারেন। আমি ওই যে একটা সাইট ক্রিয়েট করে রাখছিলাম, কিন্তু মানে ওইটাতে টেস্টিমোনিয়াল নাই, তো জাস্ট শুধু এখন মানে ইয়ে করছি। গুলো অ্যাড করে ফেলেন, ইমেজ গুলো অ্যাড করে ফেলেন, বেশি বেশি ইমেজ অ্যাড করেন, তাহলে দেখবেন কাজে দেবে। এই ইয়াতে একটা মানে একটা লিংক দিছি, ওইটা আমি করছিলাম।
এই ফেক ইয়ার টেস্টিমোনিয়াল কি অ্যাড করা যাবে? ভাইয়ের কথা থেকে মনে পড়লো আর কি। দাঁড়ান 1 মিনিট। ব্লগ পোস্ট দিয়ে তৈরি করছেন, হ্যাঁ এই যে এরকম আর কি, এই যে সুন্দর এভাবে তৈরি করে দিলেই হবে। এটা ভালো হয়েছে, ডিজাইন ভালো হয়েছে। এটা ব্লগ পোস্টের মানে ইউজ করছেন ফ্রিতে, এটা ভালো। সার্ভার ভাই কি বললেন? বলছিলাম যে ফেক টেস্টিমোনিয়াল কি ইউজ করা যাবে, মানে এমনিতে বানিয়ে? পেড টেস্টিমোনিয়াল ইউজ করেন, ওটা কোনো সমস্যা নাই। ক্লায়েন্ট ওগুলো আপনার হচ্ছে বুঝতে পারবে না, কারণ এগুলো ভেরিফাই করে না তারা, সো এটা কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার আরেকটা কথা ছিল ভাইয়া। জি, ভাই আপনি ওই যে ফাইবারে কি ভাই অ্যাকাউন্ট থাকলে রেস্ট্রিক্টেড করেন, নাকি আমার গিগ যদি এআই দ্বারা তৈরি করি তখন রেস্ট্রিক্টেড করে? গিগ ফাইবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় না, সেলার প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয় বেসিক্যালি। যখন আপনি গিগ দিবেন তখনই রেস্ট্রিক্টেড হওয়ার যদি চান্স হয় তখনই হবে। এমনি নরমাল আপনি ইমেলতে প্রোফাইল করে রাখলেন ওইটা রেস্ট্রিক্টেড হবে না। আচ্ছা, এটা কি ভাই এআই দিয়ে মানে আমার টাইটেল বা ডেসক্রিপশন ছবি এগুলো এআই না দিয়ে না না করলে না, এআই দিয়ে করলে যে হয় এরকমটা না, আমি এটা বলিনি। এআই দিয়ে যে করলে হবে এটা না। ফাইবারের কিছু ওরা ওদের বট ক্রিয়েট করা আছে, ওরা তো ম্যানুয়ালি অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে না, কারণ সারা দিনে আপনার লাখ লাখ প্রোফাইল ক্রিয়েট হয়, সো তারা ম্যানুয়ালি করতে গেলে অনেক এমপ্লয়ি লাগবে। ওরা কিছু বট বা রোবট ক্রিয়েট করে রাখছে, যে রোবটের মধ্যে আপনার ওইভাবে প্রোগ্রাম সেট করে রাখছে, যারা এই ধরনের কথা লিখবে বা এই ধরনের সার্ভিস দিবে, তুমি ওগুলো মানে ধরবা, ধরার পরে ওগুলোকে রেস্ট্রিক্টেড করে দিবা। তো ওই বিষয়গুলো আমাদের হচ্ছে বাইপাস করতে হয়। তো বাইপাস করার ক্ষেত্রে আমি আপনাদেরকে এই জন্য বলতেছিলাম যে ওদেরকে রোবট গুলোকে এইভাবে আপনার ট্রেন আপ করা আছে ফাইবারের, যে যারা মূলত হচ্ছে একজন ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন বেশি হাইলাইট করে সেল মানে ফাইবারে দিচ্ছে, ওদের অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দিবে। কিংবা যারা লো কোয়ালিটির আপনার গিগ তৈরি করতেছে ওদের প্রোফাইল গুলো রেস্ট্রিক্টেড করে দিবে, তখন মূলত হচ্ছে ওই প্রোফাইল গুলো রেস্ট্রিক্টেড করে দেয়। এই জন্য সরাসরি আমরা ডেটা এন্ট্রি প্রোফাইলে যাইনি, কারণ ডেটা এন্ট্রির প্রোফাইল প্রথম দিকে ঝামেলা করতো না। এখন ডেটা এন্ট্রি প্রোফাইল খুললে আপনি যদি 10টা প্রথম ফ্রিল্যান্সার প্রোফাইল অ্যাজ এ ফার্স্ট যদি গিগ ডেটা এন্ট্রি দেয়, তাদের মধ্যে আপনার 3 থেকে 4টা প্রোফাইলের অ্যাপ্রুভ হয় না। এই জন্য পার্সোনাল একটা কথা বলছিলেন, এটা কি বলছিলেন? পার্সোনাল ইনফরমেশন কিছু একটা বলছেন একটু আপনি আগে। একজন ব্যক্তির ব্যক্তিগত ইনফরমেশন আপনি বের করবেন বা শেয়ার করবেন, এইটা কখনো কোনো মার্কেট প্লেস অ্যালাউ করে না। পার্সোনাল ইনফরমেশন দিচ্ছেন না, আপনি তো একজন ব্যক্তির ফোন নাম্বার বের করে দিচ্ছেন, তার পার্সোনাল ফোন নাম্বার গিগের ডেসক্রিপশনে লিখে দিচ্ছেন যে পার্সোনাল ফোন নাম্বার আপনি বের করে দিবেন, এটা ফাইবার অ্যালাউ করে না। শুধু ফাইবার না, কোনো মার্কেট প্লেসই অ্যালাউ করে না। আচ্ছা ভাই, এক্ষেত্রে ভাই ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো কি ভাই জানা যাবে না, মানে কি এরকম গিগ দেওয়া যাবে? টার্মস এন্ড কন্ডিশনে এই পার্সোনাল কথাটা লেখা নাই, তাদের ফাইবার টার্মস এন্ড কন্ডিশন যদি আপনি গুগলে লিখে সার্চ করেন পেয়ে যাবেন, কিন্তু ওইখানে মেবি এইটা আমি নাই, এত বড় টার্মস এন্ড কন্ডিশন তো পড়ার সময় নাই। তারপর আপনার পড়ে দেখতে পারেন, এখানে দেওয়া আছে লিখতে। সেলারের ক্ষেত্রে কি, তারপর আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে কি, সবকিছু এখানে তারা দিয়ে রাখছে। আর ফাইবার টার্মস এন্ড কন্ডিশন এটা আপনি যদি এখান থেকে করতে কষ্ট হয়, এটাকে বাংলা ট্রান্সলেট করে নিতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে, তাহলে দেখবেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ভাইয়া আমরা গিগটা প্রথমে যখন ক্রিয়েট করবো, হ্যাঁ, তখন যদি একদম সিম্পলি ক্রিয়েট করে এবং পরবর্তীতে এডিট করে 2-3 দিন যাওয়ার পরে, তাহলে কি টিকে যাওয়ার সম্ভাবনা আছে ভাইয়া? যদি আমি বলি আপনার গিগটা যদি অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন বা 2-3 দিন যদি টিকে যায়, তো আপনি সর্বোচ্চ ব্রেকে আসেন, 1 সপ্তাহের মতো ঠিক থাকে, ওই অ্যাকাউন্ট আর ইন ফিউচার যত এডিট করেন না কেন, যদি না আপনি ইলিগাল কোনো কিছু লিখেন, তাহলে এটা রেস্ট্রিক্টেড হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা গ্রিডটা একদম সিম্পলি দিতে পারি, যেন হচ্ছে কোনো কিছু প্রথমটা হ্যাঁ, প্রথম দিকে সিম্পল ব্রেকেই তৈরি করা ভালো, এবং মানে একদম লিগেল কথাগুলো রেখে দিয়ে ভালো, তখন দেখবেন অ্যাকাউন্টটা যদি টিকে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। ভাইয়া, জি বলেন। আপনি বলছিলেন যে লিড জেনারেশন গিগ পরে দিলেও হবে, আমরা রেডি করে রাখছি, এখন কি দিয়ে দেবো? লিড জেনারেশনের গিগ পরে দিলেও হবে, না এখন কি দিয়ে দেবো? সব রেডি না আছে? না, আমি বলি আমরা আপনাদের প্রথম গিগটাই তো লিড জেনারেশনের হবে, পরে দেওয়ার তো আমি বলি নাই এরকম কিছু। না বলছিলেন যে পরে দিলেও হবে, এটা আমি দেইনি, রেডি আছে আমার সব। লিড জেনারেশনের গিগ পর আপনি কি গিগ পরে দিন, আপনি কি ইমেজের কথা বলতেছেন? না আমার টোটালি আছে, আমি আপনি তাহলে মানে কোনো কিছু Publish তৈরি করেন করিনি, নাই, তাই তো? মানে গিগ পাবলিশ করেন নাই, তাই তো? জি জি। তাহলে আপনি তৈরি করে ফেলেন, গিগ পাবলিশ করে ফেলেন। আচ্ছা, তো
ভাই আমার এই স্ক্রিনে একটা কথা আসছে, ইউ হ্যাভ এক্সটেনশনস ইনস্টলড দ্যাট মে ইফেক্ট দি কোয়ালিটি অফ ইউর কল। কিসের কারণে আসছে এটা? ইউ হ্যাভ ইনস্টল এক্সটেনশন মানে কিসের কারণে আসছে সেটা তো আমি বলতে পারতেছি না। আপনি কোনো কিছু ইনস্টল করা আছে কিনা, নতুন করে এক্সটেনশন দিছিলেন, ইনস্টল করা আছে। না এক্সটেনশন ওগুলোর কারণে তো কখনো এরকম ওয়ার্নিং আসে না। আপনি ওই এটা কি কোনো ব্রাউজারে আসতেছে নাকি ডেস্কটপের উইন্ডোতেই আসতেছে? ওই ডেস্কটপের উইন্ডোতে আসছে। তাহলে এটা আমি বলতে পারতেছি না, কারণ ব্রাউজারের কারণে ডেস্কটপের উইন্ডোতে আসার কথা না। এটা কি এই মাত্রই দেখলেন নাকি এর আগেও ছিল? না, আজকেই দেখলাম, আজকে। ওই দেখবেন কম্পিউটার রিস্টার্ট দিলে ওইটা দেখাবে সমস্যা। হ্যাঁ, এটা আমারও আসছে এটা। তাহলে হয়তো বা কোনো একটা টুলস এর কারণে আসতে পারে। হ্যাঁ, আমরা যে কতগুলো এক্সটেনশন হ্যাঁ, এক করার পরে এইগুলো আসছে। ইনস্টল করেছি এর জন্য ওখানে maybe লেখা আছে ইউ হ্যাভ এক্সটেনশন ইনস্টলড দ্যাট মে এফেক্ট দ্য কোয়ালিটি অফ ইউর কল। জি জি, এই আসছে। এরকম লেখা আছে। তাহলে কোনো এক্সটেনশনের কারণে হয়তো বা এই ওয়ার্নিংটা দিচ্ছে। এখন কোনটার কারণে দিচ্ছে এটা তো বোঝার কোনো ওয়ে নেই। এটা কি হার্মফুল হবে আমাদের না অতটা হার্মফুল হবে ডিভাইসের না। জন্য? না অতটা হার্মফুল হবে না। আচ্ছা ভাইয়া, আমরা যে ওইখানে যে লিখবো আমরা বিজনেসম্যান কালেক্ট করব, এটা কি ভাইয়া আমাদের ওখানে তো গিগে তো ডেসক্রিপশন এটা লেখাই থাকবে যে আমরা বিজনেসম্যান কালেক্ট করবো, এরকম লেখা থাকবে না? ওই ফাইবারের কি ক্ষেত্রে ওইটাকে ফাইবার ইললিগ্যাল বলে না, কারণ বিজনেস ইমেল যেটা আপনি বের করবেন পাবলিক লেভেলে, আর ওরা ক্লায়েন্টরা কমিউনিকেশনের জন্য বিজনেস ইমেল গুলো শেয়ার করে থাকে, সো ওইটা লিগ্যাল। কিন্তু যখন পার্সোনাল ডেটা গুলোর কথা বলা হয়, ফোন নাম্বার, সো ওইটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আচ্ছা, তাহলে ভাই এরকম কিছু লিখবো না, মানে পার্সোনাল ফোন নাম্বার বা ইমেল এরকম কিছু লিখবো না, এরকম তাই না? কিছু লেখার দরকার নেই। আপনি ইন্টারন্যাশনাল ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, ডেটা কালেক্ট করবেন, ওই কথাগুলো লিখবেন। পার্সোনাল ইমেল অ্যাড্রেস বা পার্সোনাল ফোন নাম্বার এগুলো লিখবেন। ভাইয়া হচ্ছে আমার আগে যে জিমেলে হচ্ছে ফাইবার ছিল, এখন আরেকটা যে জিমেলে ক্রিয়েট করব, সেই জিমেলটা যদি ওই জিমেলের টু ফ্যাক্টরে দেওয়া থাকে তাহলে কি কোনো প্রবলেম আছে? মানে আমি বুঝিনি, আপনার এক ইমেলে ফাইবার ছিল ওইটা তো বাদ, ওইটা নিয়ে আর কোনো আলোচনাই নাই ওই ইমেল নিয়ে। না ওইটা বাদ, এখন আরেকটা যে জিমেলে আমি খুলবো ওই জিমেলটা আগের যেটাতে ফাইবার ছিল সেটা টু ফ্যাক্টরে যদি দেওয়া থাকে না ওই যে সিকিউরিটি টু ফ্যাক্টর ওইটাতে। না ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হচ্ছে ক্রোমের মধ্যে অ্যাপোলোর যে একটা ইয়া থাকে আর কি, ওইটা আমার এখানে ভাইয়া শো হয়ে থাকে, এটার কি কাট করার কোনো অপশন আছে? ক্রোমে কি হয়ে থাকে? মানে অ্যাপোলোর একটা হচ্ছে আপনার এক্সটেনশন আইকন আর কি, মানে সবসময় যে আপনার ডিসপ্লে দেখা যায় আর কি, একটু বড় ধরনের, ওইটা এটা সরানোর কোনো রকম ওয়ে মিনিমাইজ বলতে করা যায়? এক্সটেনশন ওইটা মিনিমাইজ তো করা যায়। মানে যেমন আমার এখানে কিন্তু আছে, কিন্তু এখানে শো করতেছে না, কিন্তু আপনি লিঙ্কডিন এ গেলে হয়তো বা শো করতেছে, তাই তো? নাকি আপনার সব ব্রাউজারে শো করতেছে? যেমন আমি লিঙ্কডিন এ আসছি, লিঙ্কডিন এ আসার পর এই যে অ্যাপোলো যেমন কিন্ডোটা আসে, এখান থেকে কিন্তু এই যে মিনিমাইজের অপশন এটা অ্যাপোলো, আর অ্যাপোলোটা যদি এখানে আসে, ধরেন এই যে আপনার এখানে আসলো, এটা মিনিমাইজ করার অপশন এখান থেকে কেটে দিলে তো আর আসবে না, সবসময় তো আসে না। আর যদি একবারই সরাতে চান এটা রিমুভ করে দেন, যখন কাজের জন্য লাগবে তখন অ্যাড করে নেন। যেমন আমার কিন্তু সব এক্সটেনশন সবসময় থাকে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে আমি সবগুলো রিমুভ করে দিই, যখন প্রয়োজন পড়ে দেন এগেন আবার ইনস্টল, সমস্যা নেই। রিমুভ করে কি ভাই আবার পরে আবার ইনস্টল দিতে হবে? রিমুভ করে নিলে আপনাকে আবার অ্যাড করতে হবে না, আবার অ্যাড করতে হবে। আবার ইনস্টল করে আবার অ্যাড করতে হবে? জি। ওখানে এক্সটেনশন অপশনে গেলে তো ওগুলো এক্সটেনশন গুলো একটু সাময়িক সময়ের জন্য ইয়া করে রাখা যায়, অফ রাখা যায়। তো এক্সটেনশন ইয়াতে ক্লিক করলে এক্সটেনশন অপশন আছে নিচে ম্যানেজ, নিচে যে ম্যানেজ অপশন, এখানে গেলে যেগুলো অফ করে রাখা যায়, এটা পুরোটাই এগুলো অফ করে রাখা যায়। করলে পরে আর ওখানে দেখায় না? না এখানে দেখাবে না, তখন আর দেখাবে না, পরে আবার করলে আবার এবার অন করলে সাথে সাথে চলে আসবে, টেম্পোরারি কাজ করা যায় ভাবে। জি। আচ্ছা, আমাদের ওই ফাইবারে যে আমরা একটা পোর্টফোলিও দিয়েছি, আমরা তো ওখানে একটা পোর্টফোলিও দিয়ে রাখছি, এখন ওখানে মানে আমরা কি আরো পোর্টফোলিও বাড়াইতে পারি কিনা? যে হ্যাঁ বাড়াতে পারেন, অবশ্যই আপনাদের বিভিন্ন পোর্টফোলিও আপনারা বাড়িয়ে দিবেন।
আবার কিছু কিছু জিনিস আমরা যে গিভ মানে ওপেন করি নাই ওগুলো কি পোর্টফোলিও দিয়ে রাখবো? যেমন সাধারণত এখন তো লিড জেনারেশন দিয়ে দেওয়া হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি বা স্ক্রিপ্ট ট্রেসিং এর যে সমস্ত হ্যাঁ, পোর্টফোলিও পোর্টফোলিও দিয়ে রাখতে পারেন, পোর্টফোলিওতে কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হলো যে আমরা যে গিগ ওপেন করার ব্যাপারে যে রেস্ট্রিকশনের ব্যাপারে, এটা কি প্রত্যেকটা গিগের পরে কি এই রিস্ক আছে যে 1-2 দিনের ভিতরে কোনো মানে ওয়ার্নিং না, আসতে পারে? একবার গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর মানে টিকে যাওয়ার পর পরবর্তী তার গিগ দিলে আর রেস্ট্রিকশন হবে না। মানে আমরা যাদের মানে গিগ রান হয়ে গেছে, যেমন আমি তো খুলছিলাম ওই হ্যাঁ, সময় এখন আপনি আর ডেটা এন্ট্রি বা যে কোনো গিগই দেন না কেন আর কোনো সমস্যা হবে না। এখন আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আমি তো আপনাকে মেসেজ করছিলাম আরেকটা, ওই যে আমার একটা মেসেজ আসছিল ওটা তো মানে সরাসরি মিটিং এ রাখতেছিল, তো পরবর্তীতে তো আর কোনো লকটক করে নাই। এখন এরকম যদি কখনো ইয়ে আসে তাহলে কি, মানে ক্লায়েন্টটা ভালো ছিল, আমি তো ভাবছিলাম যে হয়তো বা রেসপন্স করবে পরে, কিন্তু কোনো রেসপন্স আর করেনি। ইতালিয়ান একটা ক্লায়েন্ট ছিল, আপনাকে দিছিলাম আমি, জি ছবি জি, পাঠাইছিলাম। বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে যা লাগে বা যা দরকার ছিল সেটা তো আপনি দিছেনই ভাই। এখন হ্যাঁ, আমি স্যাম্পল করে পাঠাইছিলাম। হ্যাঁ, বায়ার হচ্ছে এখন পরবর্তীতে রেসপন্স করলো না ও কেন সরাসরি মিটিং এ রাখতেছে, ও বলতেছে যে তুমি আমার সাথে সরাসরি মিটিং করো। বুঝতে পারছি, বাট ফাইবার আসলে মিটিংটা অ্যালাউ করে শুধুমাত্র অর্ডার সেকশনে মিটিং এর লিংকটা অ্যালাউ করে। মানে আপনি কোনো মিটিং করবেন বা কোনো কিছু করবেন মানে মিটিং এ নিয়ে আসা মানে কি ক্লায়েন্ট আপনাকে কিন্তু চাইলে মার্কেট প্লেসের বাইরে মানে আপনাকে নিয়ে আসে। সো ফাইবার এটা অ্যালাউ করে না। সো ফাইবার যখন মিটিং এর কথাটা বলে যে আপনার মিটিং করার প্রয়োজন পড়লে আপনি অর্ডার নেবেন, অর্ডারের মধ্যে আপনি মিটিং এর লিংক শেয়ার করবেন। কিন্তু ওই পর্যন্ত তো ক্লায়েন্ট আসতেই চাচ্ছে না, ক্লায়েন্ট তো স্যাম্পলটা দেখে একটা ফিডব্যাক দিবে, সেটাও তো দিবে। না, ওটা কিছু দিচ্ছে না, ওটা মিটিং। আমি তো প্রথমে মানে মিটিং এর ব্যাপারটা একটু মানে বুঝতে পারি নাই। আমি প্রথম যখন নাকি ও দিছে সাথে সাথে আমি ওটা রিপ্লাই দিছি, তো দেওয়ার সময় আমি ওর মিটিংটা উল্লেখ করে ফেলছিলাম আমার মানে রিপ্লাইয়ের ভিতরে। তখন আমাকে টেম্পোরারি একটা ওয়ার্নিং এর মতো আর কি উপরে যে একটা লাল একটা লেখা আসতে থাকবে, আমি ওটা হ্যাঁ, বুঝতে পারি নাই। আমি যখন নাকি মেসেজ সাবমিট করছি সাথে সাথে আমার মাথায় আসছে যে এটা তো আবার না ওয়ার্নিং দিয়ে দেয়। সাথে সাথে আমি আবার ওকে বলছি যে দেখো ফাইবারের ভিতরে থেকে আমাদের যতটুকু কনভারসেশন আছে এটা আমরা কমপ্লিট করি, তুমি যদি চাও এরপরে তোমার সাথে আমি অফার নিয়ে মানে কথা বলতে পারি। হ্যাঁ, পরে আমার কাছে আর কোনো ওয়ার্নিং আসে নাই। আমি ফাইবার নিয়ে একটু ওই সময় ভয় পেয়ে গেছিলাম যে আমার কোনো ওয়ার্নিং আসে কিনা। না ওয়ার্নিং হ্যাঁ আসতে পারে, এই জন্য আর কি এগুলো যখন আমি রেট সাথে আসে। সাথে ওই যে আরেকটা মেসেজ দেওয়া মানে দিছি, পরে আর কোনো ওয়ার্নিং টর্নিং আর মানে দেখি আসে না। ঠিক আছে। আচ্ছা, ফজলুল হক ভাই বলতেছেন সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হতে কতদিন লাগে? সর্বোচ্চ 2 থেকে 3 দিন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে যদি কোনো ইমেল না আসে যে ইওর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভ, এই ধরনের ইমেল না আসে তখন সেটা অ্যাপ্রুভ হিসেবে কাউন্ট করা। ভাই ওকে, ওখানে যে পেন্ডিং অ্যাপ্রুভাল দেখায় ওটা কি অ্যাপ্রুভড হয় নাকি ওখানে লেখা ওইটাই থাকে? না গিগ আপনার অ্যাক্টিভে থাকে ওইটাই অ্যাক্টিভ, মানে পেন্ডিং এ তো আসবে না। অ্যাক্টিভ মানে গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। না, অ্যাক্টিভের পাশে এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল একটা লেখা আছে, লেখা থাকে। ওই পেন্ডিং অ্যাপ্রুভালটা ওইটা কোনো কাজে না। পেন্ডিং অ্যাপ্রুভাল বলতে কি কিছু কিছু ক্ষেত্রে আপনার গিগ পাবলিশ করার পরও ফাইবার এটাকে পেন্ডিং এ রেখে দেয়, ওইটা হচ্ছে আলাদা বিষয়। যখন পেন্ডিং এ থাকবে ওই পেন্ডিং থেকে আপনাকে কিছু কারেকশন করতে বলবে, যেগুলো কারেকশন করেন দেন হচ্ছে আবার সাবমিট হবে, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু যখন আপনি নতুন প্রোফাইলের গিগ খুলে সাবমিট করবেন ওইটা অ্যাক্টিভই চলে আসবে সরাসরি। ওই অ্যাক্টিভ থেকে আপনার যদি 3 দিন পর্যন্ত অ্যাক্টিভেই থাকে তাহলে আপনার গিগ ঠিক আছে। আমার এটা তো ভাই 10 দিনের মতো হলো, তবে ওখানে ইমপ্রেশন বাড়ছে দেখি, ইমপ্রেশন এখন আপনার 17। প্রোফাইল অ্যাক্টিভ আছে, কোনো সমস্যা নেই, এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, ফাইবারে যে একটা বায়ার রিকোয়েস্ট অপশন আছে এটা কি সবার জন্য ওপেন নাই। থাকে নাকি? না না, ফাইবারে বায়ার রিকোয়েস্ট অপশন অনেক আগে ছিল, এটা চলে গেছে। আজ থেকে 3-4 বছর আগে ওটা নেই। এখন আর নাই, এখন সব গিগের উপরে। না হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের অপশন আর নেই। এখন আরেকটা অপশন নতুন করে যোগ করছে, ব্রিফ নামে একটা যুক্ত করছে। সো ক্লায়েন্ট একটা যদি কোনো ব্রিফ পোস্ট করে লাইক একটা জব পোস্টের মতো, ওই ব্রিফটা যদি আপনার গিগের সাথে ম্যাচ করে তখন আপনার নোটিফিকেশন আসবে যে আপনার এই গিগের সার্ভিস অনুযায়ী ব্রিফটা ম্যাচ করছে। সো আপনি চাইলে এই জবে অ্যাপ্লাই করতে পারেন বা তাকে অফার করতে পারেন, তখন আপনি বায়ারকে সেই অফারটা করতে পারেন। বাট এইটা একদম রেয়ার কেস, এখন ওইটা যদিও বা এখন খুবই আসে না। যেমন আমার ফাইবারের প্রোফাইল আমি আদৌ আজ পর্যন্ত পাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমাদের
এই গিগটা যে আছে, অনেক সময় আছে যে মানে প্রথম দিকে যখন নাকি আমরা গিগটা পাবলিশ করছিলাম তখন তো আমি মানে নিউ সেলারের ওখানে গেলে গিগটা শো করতো প্রথম দিকে একদিন পেজে, তারপর আস্তে আস্তে 5-7 নাম্বার পেজে। কিন্তু এখন তো মানে ওই গিগটা আর দেখা যায় না, মানে আমি হয়তো বা খুঁজে পাইতেছি না। কিন্তু আবার দেখি মাঝে মাঝে ওই মানে স্ক্যামারদের ঠিকই মেসেজ ডিস্টার্ব শুরু করে। ওরা মানে কিভাবে এটা করতে পারে, তাই তো? হ্যাঁ, এটাই প্রশ্ন। বিষয়টা আবার হচ্ছে এই যে বিষয়টা আমি বলি, আমরা যখন সার্চ করি ফাইবারের অ্যালগোরিদম ওইভাবে ডিজাইন করা আছে, ওরা তখন আমাদেরকে কম দেখে, আমাদের গিকটা আমাদেরকে কম দেখে। নাহলে এই যে অ্যাটলিস্ট ইমপ্রেশন হয় 4টা-5টা, এগুলো প্রত্যেক আসে কারণ না কারণ ওয়ালে সো আমাদের ওয়ালে এটা কম দেখায়। এটা বেসিক্যালি আপনার রিয়েল যারা ইউজার ওদের ওয়ালে চলে আসে অটোমেটিক। বিশেষ করে কান্ট্রি ওয়াইজ আবার ওগুলো চেঞ্জ হয়। সো ইউএস এর ইউজারদের ক্ষেত্রে হয়তো ওইটা শো করে। এই যে স্ক্যামাররা যে আপনাকে মেসেজ দিচ্ছে, দেখা যাচ্ছে তারা কানাডার অথবা অস্ট্রেলিয়ার অথবা ইউনাইটেড স্টেটের স্ক্যামার, ওরা বেসিক্যালি ভিপিএন ইউজ করতেছে, তারা ভিপিএন ইউজ করে আপনাকে মেসেজ দিচ্ছে, তো তাদের ওয়ালে এটা শো করতেছে, বাট আমাদের ওয়ালে কিন্তু এটা আসতেছে। কিন্তু ফাইবারের সার্চ রেজাল্টে ওটা ঠিকই আছে। অ্যাক্টিভ থাকা মানে ফাইবারের কোনো না কোনো পেজে আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি যদি 1 থেকে 30-40টা পেজও যান আপনি আপনার গিকটা খুঁজে পাবেন, কিন্তু অন্যান্য ব্যক্তিদের প্রোফাইল হয়তো বা এটা শো করতেছে। আচ্ছা, আর এমনি যদি আমরা গিগটাকে যদি এডিট করি তাহলে এটা কি র্যাঙ্কিং এর ভিতরে মানে কোনো এফেক্ট করে? পরে ডেফিনেটলি পরে এডিট তো আপনি এই জন্যই করতেছেন যেন ওটা র্যাঙ্কে আসে। সো এই জন্য যদি আপনার আগের থেকে বেটার এডিটিং হয় বা সবকিছু ভালো হয় তাহলে এটাকে আপনার আরো বেশি র্যাঙ্কে আসবে। যেমন আমাদের ওই যে হেডলাইনটা মানে টাইটেলটা অনেক সময় আছে যে মানে আরো রিসার্চ করে যদি একটু বেটার করা যায়, অ্যাবাউটটা যদি বেটার করা যায় তাহলে র্যাঙ্কে আসবে। তাহলে অর্ডার আগ পর্যন্ত তো আমরা টুকটাক এডিট করতে পারি আর কি, মানে প্রতিনিয়ত কিছু। আপনি অর্ডারের পরেও টুকটাক এডিট করতে পারেন, এডিট আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে রিসার্চ করে করে কম বেশি এডিট করলে মনে হয় একটু র্যাঙ্কিং এ থাকা যাবে। ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম। জি বলো। যে ভাইয়া ওই যে মাঝে মাঝে ফেসবুকে অ্যাড দেখা যায় যে ওই যে ইউএস বেস ডাটা এন্ট্রি জব মাসে 10,000 টাকা ওরা বেতন দিতেছে, এই ব্যাপারটা একটু জানতে চাইছি ভাইয়া। এটার মানে ব্যাপারে আমি জানি না, যতক্ষণ না পর্যন্ত তাদের থেকে কোনো কিছু জানতে পারতেছি এটার ব্যাপারে আমিও জানি না। মানে এটা কিভাবে কাজ করে বা তারা কি করতেছে এটা আমি জানি না। আই থিঙ্ক তারা স্ক্যাম করতেছে, যেটাই করে থাকে। ভাইয়া এই বিষয়ে আমি একটু কথা বলবো। জি। এরা ডেলি কাজ দেয় 50টা করে লিড জমা করতে হবে বিভিন্ন আর্টিকেলের বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এরা আমি দেখতে গেলাম একটা ইমেল, সেটা বলে এটা একজন নিয়ে নেছে, মানে কোনোভাবেই আপনাকে কাজ করতে দেবে না, একেবারে পুরো স্ক্যামের। এরা পুরো ব্যবসাটাই, এবং কারোর সাথে কারো যোগাযোগ করতে দেবে না। এই যারা এই কাজ করে তারা প্রত্যেকে ছাড়ান দিছে, মানে একেবারে বাদ দিয়ে দিয়েছে, এরা কখনো টাকা দেবে না। তাদের ওইখানে জয়েন হতে কি দেওয়া লাগে, টাকা পয়সা? টাকা পয়সা আপনার টাকা পয়সা কিছু দেওয়া লাগে না, কিন্তু ওদের ট্রেনিং প্রথমে বিভিন্ন কিছু বলি ট্রেনিং নেওয়া হয়। যারা আপনি যদি স্কিল থাকেন তাহলে আপনাকে ওই ওদের সাবার সেন্টারে যে পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে আপনার তালিকাভুক্ত হতে পারবে। আপনি স্কিল না হন তাহলে আপনাকে 3 মাসের ট্রেনিং দিতে হবে 3,000 টাকা। এরপরে কাজ শেষে আপনাকে ডাটা এন্ট্রি জব দেবে, কিন্তু প্রথম 1 থেকে 10 তারিখের ভিতরে আপনাকে এই করতে হবে, তাদের ম্যানেজারের কাছে অনুমতি নিতে হবে যে আমি কাজ করবো। তারপরে সকাল 12টার মধ্যে সাবমিট করতে হবে যে আমি আজ কাজ করবো। রাত 12টার মধ্যে 50টি লিড জমা দিতে হবে। অধিকাংশ লিড বের করতে গেলে দেখা যায় কলে এটা অন্য একজন নিয়ে গেছে, এটা অন্য একজন নিয়ে গেছে। এই যে কি ধাঁধাবাজ, এরা বুঝিয়ে উঠতে পারলাম না। মানে যে মেলটা পাই আমি সেটা বলে ওটা একজন নিয়ে গেছে, এবার মেল টেস্ট আছে এক জায়গায়, সেখানে দিলেই বললে না ওটা একজন নিয়ে গেছে। মানে কোনোভাবেই আপনি তাহলে দূরে থাকবেন, সবাই এটা থেকে দূরে থাকবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমাদের আজকে অনেকটা সময় হয়ে গেল, আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ